দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশনের একটি আলোচনা সিরিজ চলছে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধানের 50 বছর পূর্তি উপলক্ষে, এবং এই আলোচনা সিরিজের নাম হচ্ছে অর্ধশতবর্ষে বাংলাদেশের সংবিধান। এবং এই আলোচনা সিরিজে আজকে আমাদের 20 পর্ব। আজকে আমাদের পর্বের আলোচনার বিষয়, should the political parties be offered constitutional status? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী এই আলোচনায় আজকে আমাদের আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর এম জসিম আলী চৌধুরী স্যার। স্যার, আমরা স্যারের কথা শোনার আগে, আলোচনায় যাওয়ার আগে স্যারের ব্যাপারে একটু জেনে নেই। জসিম আলী চৌধুরী স্যার চিটাগং ইউনিভার্সিটি থেকে এলএলবি এবং এলএলএম করেন। পরবর্তীতে স্যার টুলান ইউনিভার্সিটি থেকে একটি মাস্টার্স করেন, এলএলএম করেন, এবং স্যার পিএইচডি করেছেন কিংস কলেজ লন্ডন থেকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বাংলাদেশের, এবং বর্তমানে স্যার ফ্যাকাল্টি অফ বিজনেস ল অ্যান্ড পলিটিক্স, ইউনিভার্সিটি অফ হালের লেকচারার হিসেবে স্কুল অফ লতে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমাদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আজকের যে বিষয়টি স্যার, সেই বিষয় নিয়ে আপনার কাছ থেকে আপনার কিছু অভিমত এবং বিশ্লেষণ আমরা শুনতে চাই। ধন্যবাদ মেহেরবা সাবরিন, ঠিক না? ইয়া, রাইট। তো আপনার খুব প্রাণবন্ত উপস্থাপনা এবং আমাকে খুব উদারভাবে পরিচয় করে দেওয়ার জন্য আপনাকে আবারও কৃতজ্ঞতা। এটা অত্যন্ত আনন্দের যে বাংলাদেশের সংবিধানের 50তম বর্ষপূর্তি উপলক্ষে আমরা আজ কথা বলছি একটি রিসার্চ প্ল্যাটফর্মে, এবং রিসার্চ প্ল্যাটফর্মটি বাংলাদেশের তরুণ এবং প্রতিশ্রুতিশীল আগামী দিনের গবেষণা এবং চিন্তা জগতে যারা নেতৃত্ব দেবেন তারা এই কাজটি সমন্বয় করছেন। এটি অত্যন্ত ভালো ব্যাপার। সুতরাং 50তম বর্ষপূর্তি বাংলাদেশ সংবিধান তথা বাংলাদেশ নামক রাষ্ট্রটির, এটি একটি বিরাট মাইল ফলক। তো এই সময়ে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন কথা বলার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিয়ে। তো আমি কি স্ট্রেট শুরু করে দেব আসলে যেটা যে টপিক সেটা? শিওর, রাইট। সো এই ব্যাপারটা আসলে খুব সেনসিটিভ, কিন্তু এটা নিয়ে আলোচনা হওয়া দরকার, খুব জরুরি। কারণ আমি জানি মেহেরবা আপনিও আইনের শিক্ষিকা এবং গবেষক, আমি নিজেও আইনের সাথেই আছি, এবং সম্ভবত আমাদের অডিয়েন্স লেভেলের অনেকেই আইনের জগতে আছেন, আবার অনেকে নেইও, অসুবিধা নেই, সবার জন্য এটা প্রাসঙ্গিক। কারণ আমরা 1972 সালে যে সংবিধানটা প্রণয়ন করেছিলাম, সেই সংবিধানটি ওই সময়ের প্রেক্ষাপটে সারা পৃথিবীতে সাংবিধানিকতার যে ধারা বা যে ধরন ধারণ, সেখানে আমাদের সংবিধান প্রণেতারা ওই চলমান ধারা বা বৈশ্বিক অবস্থা, সাংবিধানিকতার যে অবস্থান, সেটিকে বিবেচনায় নিয়ে এই সংবিধান প্রণয়ন করেছেন। স্বভাবতই সেখানে ট্রেডিশনাল যে কনস্টিটিউশনের তো দুটো ধাপ, তাই না? আমরা বলি একটা হচ্ছে স্ট্রাকচার আর একটা হচ্ছে ফিলোসফি। হ্যাঁ, তো স্ট্রাকচার তারা যেভাবে অর্গানাইজ করেছেন, the way they organized the structure, that was basically the traditional one. তারা করেছেন একটা রাষ্ট্রের আইনসভা থাকবে, একটা বিচার বিভাগ থাকবে, এবং একটা নির্বাহী বিভাগ তথা সরকার থাকবে। তো এটা স্ট্যান্ডার্ড, এটা করেছেন সবাই। কিন্তু এর চেয়ে আমরা খুব গর্বের সাথে বলি, আমি খুব ভালো ব্যাপারটা একটু আগে বলে নিই, আমরা খুব গর্বের সাথে বলি, আমরা যারা বাংলাদেশের সংবিধান পড়ি বা পড়াই বা সাধারণভাবে সংবিধান সম্পর্কে আমরা সচেতন, আমরা বলি যে আমাদের সংবিধানটি 1972 সালে আমাদের সংবিধান প্রণেতারা তারা যথেষ্ট ভিশনারি ছিলেন, এবং তারা তাদের সময় এবং চিন্তাকে পেছনে ফেলে অনেক দূর এগিয়েও গিয়েছিলেন। সেটা আমরা দেখতে পেয়েছি। সেটা কোথায়, আমি আমার আলোচনার শেষের দিকে সেটা নিয়ে আবার আসবো। প্রথম দিকে একটু ইঙ্গিত করি, আমাদের সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদে আমরা খুব সুন্দর করে সংবিধানের একটা ডেফিনিশন দিয়েছিলাম।
খুব চমৎকার। পৃথিবীর খুব 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 কম সংবিধানে রাজনৈতিক দলের ডেফিনেশন। পৃথিবীর খুব কম সংবিধানে আপনি রাজনৈতিক দলের সংজ্ঞা উল্লেখ করতে পাবেন, দেখতে পাবেন। এটারও ব্যাকগ্রাউন্ড আছে, আমি বলবো। আমি এখন শেষের কথাটা আগে বলে নিচ্ছি ইশারাটা বোঝার জন্য। যে তারা বলেছেন বাংলাদেশের সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদে এটা একটা ইন্টারপ্রিটেশন ক্লজ, ডেফিনিশন ক্লজ। বিভিন্ন শব্দ বা বাক্য সংবিধানের বিভিন্ন জায়গায় যেগুলো এসেছে সেগুলোর সংজ্ঞা যদি দেওয়া হয় তাহলে এখানে দেওয়া হয়েছে। তারা বলছেন, দেখেন আমি একটু করে পড়ি। তারা বলছেন যে a political party includes a group or combination of persons who operate within or outside parliament under a distinctive name. কিছু মানুষের সমষ্টি যারা সংসদে বা সংসদের বাইরে কাজ করেন, তাদের একটা আলাদা নাম আছে, স্বতন্ত্র নাম, a distinctive name, and who hold themselves out for a purpose of propagating a political opinion. এবং তাদের একটি রাজনৈতিক মত আছে, তারা একটি গ্রুপ, তাদের নাম আছে, তাদের রাজনৈতিক মত আছে, এবং তারা কি করেন, and they engage in any other political activity, তারা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সুতরাং এখানে এই সংজ্ঞাটা একটু মাথায় রাখেন। আমি বলছি যে বাংলাদেশের সংবিধান প্রণেতারা যথেষ্ট প্রাগ্রসর চিন্তা ভাবনার লোকজন ছিলেন বলে আমরা বিশ্বাস করেছি, এটা সত্য। এই সংজ্ঞাটা থেকে আপনি দেখবেন, আপনি ঘেটে দেখেন পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান, কোথাও খুব খুব কম সংখ্যক সংবিধান, আমি জানি না স্পেসিফিক্যালি, আমি না জেনে বলা ঠিক হবে না, কিন্তু এটা শিওর খুব কম সংখ্যক সংবিধানে রাজনৈতিক দলকে সাংবিধানিক সত্তা হিসাবে লিখে পড়ে কাগজে কলমে অক্ষরে উল্লেখ করে সেটা স্বীকার করে নেওয়া এবং সেটাকে সংজ্ঞায়িত করা আমাদের সংবিধানে কিন্তু আছে। সুতরাং আমরা যে টপিকটা করেছি, আমি এটাকে বলিনি যে শুড দ্য পলিটিক্যাল পার্টিজ বি গিভেন কনস্টিটিউশনাল রিকগনিশন, আমি রিকগনিশনের কথা বলছি না, আমি বলছি whether they should be given constitutional status, তাদেরকে সাংবিধানিক মর্যাদা দেওয়া যায় কিনা। এখন বলতে পারেন স্যার রিকগনাইজ করে ফেলেছে, সংজ্ঞা দিয়েছে, আবার মর্যাদাটা কিরকম দিত? মর্যাদা দেওয়ার প্রশ্নটা আসছে আসলে দুই ভাগে। কেন রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণের প্রশ্ন আসে, কেন রাজনৈতিক দলকে সংবিধানের পরিকাঠামোর ভিতরে আনার দরকার পড়ে। আমি এখন আলোচনাটা বাংলাদেশ নিয়ে আলোচনাটা এ পর্যায়ে একটু রেখে দিচ্ছি, এটাতে আমি আবার ফেরত আসবো। আমি একটু ফেরত যাই ওই কথাটাতে যেটাতে বলছিলাম যে সংবিধানের পরিকাঠামোর ভিতরে, কাঠামো, স্ট্রাকচার, নট ফিলোসফি, আই এম নট টকিং অ্যাবাউট ফিলোসফি নাও। রাজনৈতিক দলগুলোর নানা জাতের ফিলোসফি থাকে, একদম কেউ চরমপন্থী হতে পারে, কেউ চরম উদারপন্থী হতে পারে, কেউ মধ্যপন্থী হতে পারে, কেউ প্রাগ্রসর তথাকথিত লিবারেল হতে পারেন, কেউ তথাকথিত কনজারভেটিভ হতে পারেন। সুতরাং ফিলোসফি ইজ এ ডিফারেন্ট থিং। আমি বলছি স্ট্রাকচারালি অ্যাজ এন অর্গানাইজেশনাল এন্টিটি দ্য constitutional dispensation should have a place for the political parties. মানে স্ট্রাকচারালি পলিটিক্যাল পার্টিকে একটা স্ট্যাটাস দেওয়ার দরকার আছে। কেন? আমি একটু অন্যদিকে যাই, যে 1728 সালের নির্বাচন, 1800 কি না, প্রথম 3 মেয়াদে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ব্রিটেন আমেরিকার রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন, তিনি বিদায় নিচ্ছিলেন, এবং তিনি যখন বিদায় নেবেন ওই সময়টাতে ইতিমধ্যে কিন্তু ওনার যে সরকার, সেই সরকারের দুজন প্রভাবশালী মন্ত্রী, একজন মন্ত্রী ছিলেন থমাস জেফারসন, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং আরেকজন মন্ত্রী ছিলেন জন অ্যাডামস, তিনি আসলে বেসিক্যালি আলেকজান্ডার হ্যামিল্টনের গ্রুপ। তো তাদের ভিতরে একটা বড় ধরনের, জন অ্যাডামস নয়, আলেকজান্ডার হ্যামিল্টন স্বরাষ্ট্রমন্ত্রী, ফিনান্স, হোম সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি, অর্থমন্ত্রী, ট্রেজারার ছিলেন, ট্রেজারির দায়িত্বে ছিলেন তিনি। তো দুইজনের রাজনৈতিক মতাদর্শ যে ভবিষ্যতের আমেরিকাটা কেমন হবে সেটা নিয়ে তাদের ভিতরে চরম বিরোধ, এবং যেতে যেতে যখন জর্জ ওয়াশিংটন ক্ষমতা থেকে চলে যাচ্ছেন 2 মেয়াদের পরে, তৃতীয় মেয়াদ উনি নেবেন না, তখন উনি ফেয়ারওয়েল স্পিচে বলছেন যে দয়া করে আমেরিকার মানুষকে বলছেন তিনি, প্লিজ বি অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স অফ ফ্যাকশনালিজম। তিনি কিন্তু পলিটিক্স বলেননি, তিনি বলেছেন ফ্যাকশনালিজম, রাজনীতি বা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সরকারের ভিতরে গ্রুপিং হওয়া, মন্ত্রীদের ভিতরে গ্রুপিং হওয়া, এটাকে তিনি বলেছেন ফ্যাকশনালিজম, মানে দল উপদল করা। হ্যাঁ, এবং উনি স্পষ্ট করে একদম নাম উল্লেখ করে বলেছেন যে যদি আপনারা, ইফ ইউ ক্রিয়েট পলিটিক্যাল পার্টিস ইট উইল রুইন দ্য নেশন, দেশটা ধ্বংস করে দেবে যদি রাজনৈতিক দল সৃষ্টি হয়। এটা জর্জ ওয়াশিংটনের 1789 সালের বক্তব্য।
সরি 1796 সম্ভবত, হ্যাঁ 1796 সালের বক্তব্য। হ্যাঁ, এরপরে তো জন অ্যাডামস 1 বছর হলেন, 1800 সালে থমাস জেফারসন আসলেন। যাই হোক, তো এখন চিন্তা করেন সেই আমেরিকা, যে আমেরিকার সংবিধান প্রণেতারা 1789 সালে সংবিধান তৈরি করার সময় রাজনৈতিক দল কি জিনিস সেটা জানতো না, এবং তাদের অন্যতম, তাদের ফাউন্ডিং ফাদার, তাদের জাতির পিতা স্থপতি রাষ্ট্রপতি, তিনি বলছেন রাজনৈতিক দল গঠন করলে দেশ ধ্বংস হয়ে যাবে। তার মানে ডেফিনেটলি আমেরিকার লিখিত সংবিধানে রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব ছিল না, থাকলে তো এই কথা বলতেন না। তাহলে আমেরিকার সংবিধান তিনি সাজিয়েছেন রাষ্ট্রসভা, সেখানেও আইনসভা ছিল, সেখানেও নির্বাহী বিভাগ ছিল, সেখানেও বিচার বিভাগ ছিল, কিন্তু রাজনৈতিক দল ছিল না। তাহলে তারা সেটা কিভাবে সাজিয়েছেন? তারা সাজিয়েছেন আসলে আমেরিকার 13টা কলোনি, এই 13টা কলোনি মিলে একটা রাষ্ট্র হবে। তারা মনে করেছেন সংঘাত যদি হয়, স্বার্থের সংঘাত যদি হয়, সেই স্বার্থের সংঘাতটা হবে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রে, অঞ্চলের সাথে অঞ্চলের, এটা আঞ্চলিকতার স্বার্থ হবে, স্বার্থের সংঘাত হবে। এজন্য তাদের সংবিধান প্রণেতারা তাদের 3 ভাগের রাষ্ট্র তৈরি করার সময় তারা নজর দিয়েছেন ফেডারালিজম, রাষ্ট্র এবং কেন্দ্রের ক্ষমতার ভারসাম্য যেন থাকে। সুতরাং তাদের পুরো সেপারেশন অফ পাওয়ারের কনসেপ্টটা হচ্ছে রাষ্ট্র এবং রাজ্য এবং কেন্দ্রের ভিতরে সম্পর্কের সূত্রটা যেন ঠিক থাকে, ব্যালেন্স অফ পাওয়ারটা যেন ঠিক থাকে, ওখানে যেন খেয়াসটা না হয়, সেজন্য তারা এটা করেছেন। কিন্তু আজকে 2022 সাল আসতে আসতে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার গণতন্ত্র দ্বিদলীয় গণতন্ত্র, রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি, এই দুটো লিবারেল এবং কনজারভেটিভ যে বাইপার্টিজানশিপ আমরা বলি, সেটা কিন্তু আমেরিকার সংবিধানের মূল চরিত্র, মূল স্থাপত্য এবং মূল কাঠামো হিসেবে আবির্ভূত হয়েছে। আমেরিকার সংবিধান কিন্তু পাল্টায়নি, হ্যাঁ, ওটা খুব বেশি পরিবর্তন হয়নি। লিখিত সংবিধান যেটা, রাষ্ট্রসভা, আইনসভা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ সবগুলো ঠিকই আছে মোটামুটি একই ফরম্যাটে। ফেডারেল স্ট্রাকচার যেটা করেছে সেটা বিবর্তিত হয়েছে, রাজ্যের ক্ষমতা কমেছে, কেন্দ্রের ক্ষমতা বেড়েছে। কিন্তু সব ক্ষমতার শেষে গিয়ে কেন্দ্রে এসে যখন ক্ষমতা বন্টন হচ্ছে, তখন দেখা যাচ্ছে রাজনৈতিক দল ব্যবস্থা, যেটা আসলে আলেকজান্ডার হ্যামিল্টন এবং থমাস জেফারসনের রেষারেষি থেকে, বিরোধ থেকে, মতাদর্শিক বিরোধ বলবো আমি, ব্যক্তিগত বিরোধ নয়, এরা 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 আসলে মনে করতেন, একজন মনে করতেন আমেরিকা রাষ্ট্রটা হওয়া উচিত এই ধাঁচের, আরেকজন মনে করতেন আমেরিকান রাষ্ট্রটা হওয়া উচিত ওই ধাঁচের। ওখানেই পলিটিক্যাল ফিলোসফিটা আসে। হ্যাঁ, সুতরাং ওই জায়গাটাই আমেরিকা কিন্তু ধীরে ধীরে দ্বিদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার একটি রোল মডেল হিসেবে বিশ্বে আবির্ভূত হয়েছে। আমেরিকার এখন কেন্দ্র শক্তিশালী হয়ে গেছে। আমেরিকাতে এখন সংবিধানের প্রশ্নটা মূলত রাজ্য সরকারের সাথে কেন্দ্র সরকারের ক্ষমতার ভারসাম্য নয়, এটা বরঞ্চ এখন ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে দলীয় রাষ্ট্রপতি যিনি আলাদাভাবে নির্বাচিত হন, তাকে কিভাবে সংসদে বিরোধী দলের মাধ্যমে, ওদের সাধারণত মানে সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আমরা জানি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং কংগ্রেস, এই দুটো পালাক্রমে ভাগ হয়ে যায় আর দুটো দলের ভেতরে। সুতরাং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার জন্য সংসদে অন্য দলের ক্ষমতা, অন্য দলকে ক্ষমতায়িত করা, বা অন্য দলের মেজরিটি, অথবা মেজরিটি না হলেও একটা এফেক্টিভ পাওয়ারফুল অপোজিশন যেন ওই দলের ওখানে থাকে, সেটাই হচ্ছে আমেরিকার বর্তমান সংবিধানের কাঠামোগত আসলে মিথস্ক্রিয়ার একটা মূল লক্ষ্য। এবং সেখানে বিচার বিভাগে তারা রাষ্ট্রপতি বিচার বিভাগে নিয়োগ দেন, তাও দলীয় লোকজনই নিয়োগ দেন সুপ্রিম কোর্টে, এবং তাদের কনফার্মেশনের দায়িত্বটা কিন্তু ওই কংগ্রেসের হাতে থাকে, এবং কংগ্রেস যদি বিরোধী দলের হাতে থাকে তাহলে কিন্তু রাষ্ট্রপতি সমস্যায় পড়ে যান। আর ওনার দলের হাতে থাকলে সুবিধা, সাধারণত অ্যাবসলিউট মেজরিটি কোনো দলও কোথাও পায় না, এবং দলগুলোকে কোনো একটা অঙ্গে অ্যাবসলিউট মেজরিটি না দেওয়ার মাধ্যমে আমেরিকার গণতন্ত্রের সেপারেশন অফ পাওয়ার এন্ড চেকস এন্ড ব্যালেন্সেস চলে আসে। সুতরাং আমরা দেখতে পেলাম যে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, পৃথিবীর অন্যতম রোল মডেল যেটা লিখিত সংবিধান, আমাদের বাংলাদেশের সংবিধান প্রণেতারা 1972 সালে কিন্তু সেটা করেছেন। দ্যাট ডিড ফলো দ্য স্ট্রাকচার দ্যাট ইজ devised by the United States Constitution framers. They adopted the concept of judicial review. তারা পার্টিকুলারলি আমাদের সুপ্রিম কোর্টকে তারা আমেরিকার সুপ্রিম কোর্টের আদলে যে সাজাননি এমনটি নয়। আমাদের যে জুডিশিয়াল রিভিউ পাওয়ার, আমাদের যে বিচার নির্বাহী বিভাগ এবং আইনসভার আইনের সাংবিধানিকতা যাচাই করার যে ক্ষমতা সংবিধানে আমাদের সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে, এই ক্ষমতা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের, ব্রিটিশ সুপ্রিম কোর্টের ছিল না, নেই। সুতরাং আমাদের সংবিধান প্রণেতারা ওটা আমেরিকা থেকে নিয়েছেন, আমরা ধরে নিতে পারি। এবং তারা কিন্তু আমাদের যে সংসদীয় সরকার ব্যবস্থা গঠন করেছেন সেটা কিন্তু আবার ব্রিটেন থেকে নিয়েছেন। এখন আপনারা আসতে পারেন
আমি আমেরিকার গল্পটা একটু করে বললাম যে সংবিধানটা অরাজনৈতিক দলিল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সংবিধানটা বিবর্তিত হয়ে আসলে রাজনীতির কেন্দ্রেই পরিণত হয়েছে, রাজনীতি নিয়ন্ত্রণ করছে সংবিধানটা কিভাবে কাজ করবে। এবং আমি একজনের একটা উদ্ধৃতি পড়ছিলাম আপনার এই লেকচারের জন্য যখন প্রিপারেশন নিচ্ছিলাম, তখন তিনি বলছিলেন যে কনস্টিটিউশনাল ফর্ম, কনস্টিটিউশনের ফর্ম মানে স্ট্রাকচার, নেচার, অথবা আমি যদি বলি পারফরমেন্স, ইট ডিপেন্ড অন দ্য পলিটিক্যাল ফোর্স, এটা রাজনৈতিক শক্তির উপর ডিপেন্ড করে। সুতরাং 1789 সালের আমেরিকার সংবিধানে রাজনৈতিক দল না থাকলেও রাজনৈতিক দল কিন্তু এসে পড়েছে, এবং দেখা গেছে আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ সহ প্রশাসন যন্ত্রের সর্বত্র রাজনৈতিক মত এবং পথ এবং নমিনেশনের ভিত্তিতে জনগণ যেহেতু লোকজন ওখানে পাঠাচ্ছে, obviously political party has become as the ultimate determiner or arbiter of the things in which the constitutional structure will be implemented. সুতরাং সংবিধান প্রণয়নের গল্পটা সেটা কিন্তু নির্ধারণ করছে রাজনীতি। এজন্য উনি বলছেন কনস্টিটিউশনাল ফর্ম ডিপেন্ড অন পলিটিক্যাল ফোর্সেস, এটা রাজনৈতিক শক্তির উপর নির্ভর করে। এখন আমি চলে আসি ব্রিটেনের কথায়, কারণ আমরা আমাদের সংবিধানটা প্রণয়ন করার সময় দুটো দিকে দেখেছিলাম, একদিক দেখেছিলাম আমেরিকার দিকে, আর একদিক দেখেছিলাম ব্রিটেনের দিকে। আমেরিকার দিকে দেখেছি বিচার বিভাগের ক্ষেত্রে সম্ভবত, এবং ব্রিটেনের দিকে দেখেছি সংসদের ক্ষেত্রে, কারণ আমাদের সংসদীয় সরকার ব্যবস্থা, এবং সেখানে রাজনৈতিক দল থেকে আসে। হ্যাঁ, এটাও সত্য, আমেরিকার মতো ব্রিটেনের গল্পটাও সেরকম। আমরা জানি যে ব্রিটেনের রাজাই ছিলেন সবকিছু, তিনি যখন সংসদ ডাকতেন তখন আসতো লোকজন। কোত্থেকে আসতো? তখন তো কোনো রাজনৈতিক দল ছিল না। হ্যাঁ, যারা আসতো তারা হচ্ছে বিভিন্ন রাজ্যের, বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন ক্যান্টন, বিভিন্ন শায়ার, বিভিন্ন কাউন্টি, বিভিন্ন বারা, এই সমস্ত জায়গার প্রতিনিধিরা আসতেন। তারা আসতেন কিসের ভিত্তিতে? বলা হয় যে দে রিপ্রেজেন্টেড দ্য ইন্টারেস্ট। কেমন ইন্টারেস্ট? ধরা যাক কোথাও একটা নির্দিষ্ট শিল্প কারখানা বেশি চলে, সুতরাং ওখানে লেবার ইন্টারেস্ট। কোনো একটা জায়গায় এক ধরনের বাণিজ্য বেশি চলে, সেখানে বিজনেস ইন্টারেস্ট। কোনো একটা জায়গায় এক ধরনের ইন্টেলেকচুয়াল গ্রুপ অফ পিপল বেশি থাকে, সুতরাং সেটা ইন্টারেস্ট অফ লিটারেচার এন্ড আর্টস এন্ড কালচার। হ্যাঁ, সো কোনো একটা জায়গায় শ্রমিক শ্রেণী বেশি, সেখানে লেবার ইন্টারেস্ট। কোনো একটা জায়গায় পাট কথার কথা, ওখানে তো পাট উৎপাদিত হয় না, উদাহরণ দিচ্ছি জাস্ট, পাট বেশি উৎপাদিত হয়, সুতরাং এখানে ওই মার্চেন্ডাইজ ইন্টারেস্ট। সুতরাং ইংল্যান্ডের রাজা যখন পার্লামেন্ট ডাকতেন তখন রাজনৈতিক দল ছিল না, রাজনৈতিক মত বা আদর্শের ভিত্তিতে প্রতিনিধিরা আসতো না, আসতো সেটা হচ্ছে ল্যান্ডেড এলিট, অ্যারিস্টোক্র্যাটস অ্যান্ড দ্য পিপল হোল্ডিং দ্য কনস্টিটিউয়েন্সি অর লোকাল ইন্টারেস্ট, তারা ওখান থেকে আসতেন। এবং এই কাজ চলতে 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 এক সময় দেখা গেল 1688 সালে এসে যে একটা গ্লোরিয়াস পার্লামেন্টারি রেভলিউশন হলো। তখন ওই যে ব্যারনরা বললেন, সামন্ত প্রভুরা বললেন যে আপনাকে আমরা যখন তখন ট্যাক্স দিতে পারবো না, কারণ রাজা ঘন ঘন পার্লামেন্ট ডাকেন, ডেকে শুধু ট্যাক্স তুলতে বলেন যে আমাকে খাজনা দাও, যুদ্ধে যাব ফ্রান্সের সাথে, সৈন্য লাগবে, অস্ত্রশস্ত্র লাগবে, টাকা পয়সা লাগবে। সো রাজা যখন আরবিট্রারি ট্যাক্স ডিমান্ড করা শুরু করলেন, তখন তারা বললো যে না, আপনাকে এভাবে ট্যাক্স দেওয়া যাবে না। সো অন দ্য বেসিস অফ সার্টেন ফিলোসফি অ্যান্ড প্রিন্সিপালস, আমরা জানি যে ম্যাগনা কার্টার দলিলটা, যে মানবাধিকারের দলিলটা, আপনি অ্যারেস্ট করতে পারবেন না যাকে তাকে, বিনা বিচারে শাস্তি দিতে পারবেন না, মৃত্যুদণ্ড দিতে পারবেন না, ট্যাক্স যদি আরোপ করতে হয় আমাদের সাথে কথা বলতে হবে। তখনও কিন্তু পলিটিক্যাল পার্টি আসেনি, বাট পলিটিক্যাল আইডিওলজি আসতে শুরু করেছে। এবং একসময় 1688 সালের দিকে যখন পার্লামেন্টের রিভলিউশন হচ্ছে, রাজাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুন রাজা তারা বসিয়ে দিচ্ছে পার্লামেন্টের একটা গ্রুপ, এটা 1649 সালের দিক থেকে হয়েছে। তখন কিন্তু পলিটিক্যাল পার্টি আস্তে আস্তে তৈরি হয়ে গেছে, কারণ দুটো গ্রুপ তৈরি হয়ে গেছে ওই সংসদের সদস্যদের ভিতরেই। একটা গ্রুপ বলছে তারা হচ্ছে প্রো এস্টাবলিশমেন্ট, তারা রাজার পক্ষে, তাদেরকে রয়্যাল ফোর্স বলা হচ্ছে। আর আরেকটা গ্রুপ হচ্ছে এন্টি রয়্যালিস্ট, তারা রাষ্ট্র বিলোপ করে গণতন্ত্র কায়েম করতে চায়। সো এই প্রক্রিয়ায় যেতে 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 আমরা এখন আমেরিকাতে, ব্রিটেনে যেটা দেখছি, দুটো পার্টি চলে আসছে বেসিক্যালি, এখন তিনটা। একটা হচ্ছে লেবার পার্টি, মূলত সোশ্যালিস্ট এজেন্ডার ভিত্তিতে চলে। আর একটা কনজারভেটিভ টরি পার্টি, অনেক পুরনো দল, অনেকটা আমেরিকার রিপাবলিকান পার্টির মতো, এস্টাবলিশমেন্ট, কনজারভেটিভ পলিসি, ক্যাপিটালিস্ট ইকোনমি সাপোর্ট করে থাকে। আরেকটা গ্রুপ আছে লিবারেল পার্টি, যারা বেসিক্যালি এটাকে আমরা বলবো যে মানবাধিকারবাদ এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে অতিরিক্ত বিশ্বাসী আর কি। তারা লিবারেল, তারা লেবার নয় ঠিক, বেশি সোশ্যালিস্ট না, ক্যাপিটালিস্ট, বাট ইন্ডিভিজুয়াল রাইটস বা ফান্ডামেন্টাল রাইটস বা ইন্ডিভিজুয়াল ফ্রিডমের দিকে বেশি গুরুত্ব দেয়। তা যাই হোক, তিন পলিটিক্যাল পার্টি চলে আসছে। মজার ব্যাপার হচ্ছে, আমি একটু স্টাডি করে দেখলাম
ব্রিটেনের সংবিধান, ব্রিটেনের তো আর লিখিত সংবিধান নেই, কিন্তু ব্রিটেনের সাংবিধানিকের পার্লামেন্টারি হিস্ট্রিতে, পার্লামেন্টারি লিটারেচারে রাজনৈতিক দলগুলোর প্রথম স্বীকৃতি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে 1937 সালে মাত্র। দেখেন ব্রিটেনের গণতন্ত্র কিন্তু সে 1000 বছরের পুরনো, হ্যাঁ, কিন্তু রাজনৈতিক দলকে কাগজে কলমে স্বীকৃতি দিচ্ছে 1937 সালে একটা আইনের মাধ্যমে, যেখানে বলা হচ্ছে পার্লামেন্টে একজন অপোজিশন লিডার থাকবেন, ওই অপোজিশন লিডারকে বেতন দেওয়া হবে, তার একটা সাংবিধানিক সংসদীয় ক্ষমতা থাকবে এবং বিরোধী দলীয় চিফ হুইপকে আলাদা অফিস দেওয়া হবে এবং তার বেতন থাকবে, এই ধরনের কথাবার্তা 1937 সাল। এবং যখন রাজনৈতিক দলকে আপনি স্বীকার করে নিলেন, নির্বাচন যখন দলীয় ভিত্তিতে হওয়া শুরু করলো, তখন টেলিভিশন চ্যানেলগুলো, সে ফর এক্সাম্পল আপনাকে নির্বাচনের সময় তাদেরকে নিয়ন্ত্রণের প্রশ্ন আছে, কারণ বিবিসি, আমরা জানি যে বাংলাদেশে যেমন বিটিভি, বিবিসি একটা সরকারি সংস্থা, জনগণের ট্যাক্সের পয়সায় চলে, প্রতি বছর ট্যাক্স দেয়। এখন জনগণের ট্যাক্সের টাকা ইলেকশনের সময় বিবিসি কোন দলকে বেশি ব্রডকাস্টিং টাইম দেবে, কোন দলকে দেবে না, কারণ দলগুলো তো জনগণের ভিতরেই, বৈষম্যের প্রশ্ন আসতে পারে, পক্ষপাতিত্বের প্রশ্ন আসতে পারে, সুতরাং সেখানে ব্রডকাস্টিং রাইটস বা টাইম অ্যালোকেশন ফর দ্য পলিটিক্যাল পার্টিস, এই কোয়েশ্চেনটা আসলো, তখন এগুলো নিয়ে পলিসি করার দরকার পড়লো, আইন করার দরকার পড়লো। এবং আরেকটা জিনিস তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো, সেটা হচ্ছে এই যে ক্যাম্পেইন ফিনান্স, পলিটিক্যাল পার্টিগুলো ইলেকশন করছে, ইলেকশনে যে ডোনেশন দিচ্ছে জনগণ, চাঁদা দিচ্ছে, চাঁদাটা কোত্থেকে আসছে, কে দিচ্ছে, কেন দিচ্ছে, যে দিচ্ছে, বিশেষ করে এটা আমি চাঁদা দিলে খুব একটা অসুবিধা নেই, কিন্তু যদি দেখা যায় যে বড় বড় মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলো, কোম্পানিগুলো, তারা বিভিন্ন রাজনৈতিক দলকে চাঁদা দেওয়া শুরু করেছে, তখন এটাতে স্বচ্ছতার প্রশ্ন খুব জরুরি, এটা আমেরিকাতেও জরুরি। ক্যাম্পেইন ফিনান্স একটা বড় ইস্যু, সুতরাং আপনি পলিটিক্যাল পার্টি রেগুলেট করার কনস্টিটিউশনাল প্রসেসের ভিতরে দরকার হচ্ছে, এই জন্য পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে লবিং কে করছে, তার কার কি ইন্টারেস্ট, কোন পলিটিক্যাল পার্টি, কোন পলিটিক্যাল লিডার, কোন গভর্নমেন্টের কোন মিনিস্টার, কোন সরকারি দপ্তরের কোন কর্মকর্তা কোন পলিটিক্যাল পার্টির কাছ থেকে কি ডোনেশন নিয়ে, কি ইশারায় কি ধরনের নীতি নির্ধারণ করছেন। এবং সেখানে পলিটিক্যাল পলিসি মেকিং ইজ নট ব্যাড, বাট ইউ নিড টু মেক শিওর that there is no conflict of interest, but at least টাকা পয়সার স্বার্থের সাথে, লেনদেনের স্বার্থের সাথে, ব্যক্তিগত লাভের ভিত্তিতে সরকারি কোনো সিদ্ধান্ত, সরকারি কোনো আমলা বা সরকারি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি প্রজাতন্ত্রের বেতনভুক্ত কোনো কর্মচারী এই কাজটি করেন কিনা সেটি নিশ্চিত করার জন্য ক্যাম্পেইন ফিনান্স, পলিটিক্যাল পার্টি ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য পলিটিক্যাল পার্টি, এটা নিয়ে কিন্তু ব্রিটেনে 1970-এর পর থেকে ব্যাপকভাবে কিন্তু বিভিন্ন রকম আইন এবং নীতি নির্ধারণী রেগুলেশন ইত্যাদি আসা শুরু হয়। এবং আরেকটা ব্যাপার ব্রিটেনে খুব জরুরি, সেটা হচ্ছে খুব জরুরি আলোচনা, যেটা ইউরোপের কারণে হয়েছে। আমরা জানি যে ব্রিটেনে বাংলাদেশের মতো যে একটা নির্দিষ্ট সংসদীয় আসনে কোনো একজন পলিটিক্যাল পার্টির ধরা যাক ভোট আছে 500টা, একজন পাইল 251টা, আরেকজন পাইল 249টা, ওই আসনটা কিন্তু ওই 251 যে পেয়েছে তার কাছে চলে গেল, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, মেজরিটির ভিত্তিতে যিনি পেলেন। কিন্তু এত অসুবিধা হয় কি, ধরা যাক একটা পলিটিক্যাল পার্টি এই বেশিরভাগ আসনেই এরকম 2-4-5 ভোট বা অল্প ভোটের ব্যবধানে জিতে আসন সব নিয়ে গেছে, কিন্তু আরেকটা দল খুব কম ব্যবধানে হেরে আসন তেমন কিছুই পায় নাই। তখন সংসদে এই যে জনমতের যে ট্রু রিফ্লেকশন সেটা হয় না, কারণ জনগণের বিশাল সংখ্যক জনগণ কিন্তু ওই বিরোধী দলের সমর্থক, কিন্তু সে অনুপাতে তারা আসন পায়নি সংসদে। তো এই সমস্যাটা কিন্তু আমাদের দেশেও আছে, ব্রিটেনেও আছে, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা সিঙ্গেল মেম্বার মেজরিটি কনস্টিটিউয়েন্সির ভিত্তিতে যখন সংসদ নির্বাচন করা হয়, তখন কিন্তু একটি রাজনৈতিক দলের ব্যাপকভাবে উপকৃত হওয়ার এবং অপর একটি রাজনৈতিক দল বা অপর কতগুলো রাজনৈতিক দলের ব্যাপকভাবে বঞ্চিত হওয়ার সুযোগ থাকে, যদিও বা তাদের যথেষ্ট পরিমাণ জনসমর্থন রয়েছে। সো সেটার বিপরীতে ব্রিটেনে, যেহেতু ইউরোপের বিভিন্ন দেশে এরকম একটা সিস্টেম আছে, তারা এটাকে বলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যে একটা রাজনৈতিক দল একটি নির্বাচনে যে পরিমাণ যত পার্সেন্ট ভোট পেল সেই পার্সেন্টেজের ভিত্তিতে দলটিকে যেন সংসদে আসন দেওয়া হয়, সে ব্যবস্থাটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চালু করার জন্য একটা ব্রিটেনে একটা দল আছে, পার্টিকুলারলি তৃতীয় দল যেটা আমরা বলি লিবারেল পার্টি, কারণ ক্ষমতা অদল বদল হচ্ছে, হয় কনজারভেটিভ নয় লেবারের ভিতরে, লিবারেল পার্টি অলওয়েজ 3 নম্বর থেকে যাচ্ছে, বাট তাদের টোটাল মেজরিটি ব্রিটেনে দেখা যাবে প্রায় 12% to 15%, একটা হিউজ চাঙ্ক অফ পিপল সাপোর্ট দেম, বাট দে ডোন্ট গেট এনাফ সিট ইন পার্লামেন্ট টু make their voice heard. So that's why they demand that the proportional representation system, or whatever you call it, alternative voting system or
এনিথিং শুড বি ইন্ট্রোডিউসড। সুতরাং এখানে ইলেকটোরাল রিফর্মের প্রশ্ন আসে, হ্যাঁ, নির্বাচনী সংস্কারের প্রশ্ন আছে, এবং সেই প্রশ্নে একে ক্যাম্পেইন ফিনান্স, পলিটিক্যাল পার্টির ফিনান্সিং এবং এক্সপেন্ডিচার, কোত্থেকে টাকা পাচ্ছে, কোথায় খরচ করছে, কে দিচ্ছে, কার সাথে কার স্বার্থের সংযোগ, সেটা নিয়ন্ত্রণ করতে না পারলে ডেমোক্রেসির জন্য এটা একটা বড় বিপদ। আরেকটা হচ্ছে যদি ট্রু রিফ্লেকশন অফ পিপলস চয়েস, মেজরিটি অর পিপলস সাপোর্ট, সেটা যদি না আসে, তাহলে ডেমোক্রেসি, বিশেষ করে এই পার্লামেন্টারি বা ডেমোক্রেসি যেটাই বলি না কেন, ওই যে ডোনাল্ড ট্রাম্প কমভোট পেয়েও প্রেসিডেন্ট, জর্জ ডব্লিউ বুশ কমভোট পেয়েও প্রেসিডেন্ট, হ্যাঁ, তারপরে এদিকে এর আগে এর কিছুদিন আগে এই রোনাল্ড রিগান নয়, তার আগে সিনিয়র বুশ, একই অবস্থা। তাদের বেশিরভাগ রিপাবলিকান মেম্বার, আমেরিকাতে এটা এখন একটা কথা চালু আছে যে রিপাবলিকান পার্টি 25%-এর বেশি জনসমর্থন হোল্ড করে না, কিন্তু ক্ষমতায় ব্যাপকভাবে তারা বেশি ভোগ করে। ওই যে তাদের ওই স্ট্রাকচারের কারণে, ওই কংগ্রেসের সিট আসন বিন্যাসের কারণে, সিনেটের আসন বিন্যাসের কারণে, এবং ওই ইলেকট্রাল কলেজ সিস্টেমের কারণে জনগণের কম পার্সেন্টের সমর্থন নিয়েও ক্ষমতা বেশি পেয়ে যাওয়া। তো এখানেও কিন্তু পলিটিক্যাল পার্টি এন্টার্স ইনটু দ্য সিন অফ কনস্টিটিউশনাল ডিজাইন, কনস্টিটিউশনাল স্ট্রাকচারের ভিতরে কিভাবে এটাকে ব্যালেন্স করা যায় সে প্রশ্নটা আনতে হবে। সুতরাং রাজনৈতিক দলের সংস্কার এবং রাজনৈতিক দলের অর্থযোগ এবং রাজনৈতিক দলের প্রাপ্তিযোগ, এই দুটো ক্ষেত্রেও কিন্তু রাজনৈতিক দলকে 1789 সালে আমেরিকার সংবিধান প্রণেতারা রাজনৈতিক দল কি চিনতেন না, সেই বাস্তবতা এখন আর নেই। সুতরাং রাজনৈতিক দলকে সংবিধানের স্ট্রাকচার এর ভেতরে আনার প্রয়োজন আছে, হ্যাঁ, এবং সেটা ব্রিটেনেও দেখা গেছে, তারা কন্ট্রোল করার চেষ্টা করছে। আমি একটা মজার ব্যাপার হচ্ছে রাজনৈতিক দল এই যে এতগুলো, আমি যা বলছি তা হচ্ছে প্রয়োজনীয়তার কথা, কিন্তু ইন্টারেস্টিংলি আমরা জানি যে আমাদের দেশে রাজনৈতিক দল কি। আমাদের আমি প্রথম দিকে বলেছিলাম যে আমাদের সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদে আমরা বলেছি পলিটিক্যাল পার্টি ইজ এ group or combination of persons who operate within or outside parliament under a distinctive name and who hold themselves out for a purpose of propagating a political opinion by engaging in other political activity. So এখানে রাজনৈতিক দলগুলোকে একটা টেনিস ক্লাব, একটা সোশ্যাল ক্লাব, একটা স্পোর্টস ক্লাব, একটা লেজার ক্লাব, nothing else, where people come together and express a political view and express an ideological thought, and then they try to implement that ideological base in the state. If this is a merely social loose association of people, like-minded people, then there is problem. কারণ আপনি দেখেন আমাদের দেশে আমরা একটা সামান্য একটা এনজিও কিন্তু নিবন্ধন করতে বলি, একটা প্রাইভেট লিমিটেড ফার্ম, একটা ফার্ম কোম্পানি, পার্টনারশিপ ফার্ম নিবন্ধন করতে বলি, একটা কল্যাণমূলক সংস্থা নিবন্ধন করতে বলি। তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এই সমাজ কল্যাণ অধিদপ্তর, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ, কোম্পানি আইনের আওতায় এই সোশ্যাল কি জানি এটাকে বলে, এনজিও গুলোর জন্য প্রযোজ্য বিভিন্ন আইনের আওতায় আমরা কিন্তু তাদেরকে কড়া নজরদারির ভিতর রাখছি। অথচ এগুলো কিন্তু ভলান্টারি অ্যাসোসিয়েশন, ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আমরা কেন রাখছি? সরকার যেটা বলছেন সেটা হচ্ছে তাদের কার্যক্রম, তাদের ফান্ডিং বিদেশ থেকে টাকা পাচ্ছে কিনা, কোত্থেকে টাকা পাচ্ছে, জঙ্গিবাদে ব্যবহৃত হচ্ছে কিনা, রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহৃত হচ্ছে কিনা, রাষ্ট্রের জনগণের নির্দিষ্ট একটি অংশকে বা কোনো একটা অংশকে কোনো একটা কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রবিরোধী তৎপরতায় নিযুক্ত হচ্ছে কিনা, এই সমস্ত জিনিসগুলো সরকারগুলো দেখতে চায়। দ্যাটস ওয়াই বেসরকারি সংস্থা, এনজিও, সেবামূলক সংস্থা, ক্রীড়া প্রতিষ্ঠান, সবকিছু, এমনকি স্পোর্টস ক্লাব, তাদেরকে আমরা লিমিটেড কোম্পানি হিসেবে কিন্তু জয়েন্ট স্টক রেজিস্টার অফ জয়েন্ট স্টকস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করছি। তাহলে আমরা স্বীকার করে নিচ্ছি যে অ্যাসোসিয়েশন অফ পারসনস, দে মাস্ট বি রেগুলেটেড ফর দ্য পারপাস অফ দ্য স্টেট। অ্যান্ড ইফ দিস ইজ দ্য কেস, তাহলে আমার প্রশ্ন হচ্ছে 152 নম্বর অনুচ্ছেদ যেটা, হ্যালো, আমি কি আছি অনলাইনে? জি জি স্যার, শুনতে পাচ্ছি। আপনার আমার মনে হয় একটা সাউন্ড আসছে বাইরে, একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ। সেক্ষেত্রে আপনার অংশটা যদি আমার কথা বলার সময় মিউট করে রাখবেন, তাহলে হয়তো দেখা যাবে ওই ভেহিকলের আওয়াজটা পাবো না। হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ। সো আর বাকি যেটা আসছে সেটা হলো এখানে এই আমি ছিলাম যে আমরা কন্ট্রোল করতে চাই। তাহলে ভলান্টারি অ্যাসোসিয়েশন, আপনি সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদে বলে দিলেন যে এটা একটা ভলান্টারি অ্যাসোসিয়েশন, দে ওয়ান্ট টু ডু সাম পলিটিক্যাল অ্যাক্টিভিটি। ইফ ইউ রিকগনাইজ দিস থিংস, ইউ মাস্ট মেক শিওর দ্যাট দিস গ্রুপস আর রেগুলেটেড অর অ্যাট লিস্ট দে আর অ্যাকাউন্টেবল। আমি বলছি না যে এটা সমাজতন্ত্র নয়,
মানুষকে করতে যা দেয়, মানুষের আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন অপিনিয়ন আর্টিকেল 39-এ আছে। হ্যাঁ, সো আমাদের আমাদের সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এবং ফ্রিডম অফ থট, অপিনিয়ন, এক্সপ্রেশন এগুলো আছে, এগুলো স্বীকার করে রাজনৈতিক দলগুলোকে স্বচ্ছতার প্রশ্নটাও, জবাবদিহির প্রশ্নটাও আসতে হবে। মূল ব্যাপার হচ্ছে 1952 সালের সংবিধানে আমরা সেটা উল্লেখ করেছি যে রাজনৈতিক দলগুলো আছে। কারণ রাজনৈতিক দল উল্লেখ করতে হয়েছে কেন, ডেফিনিশন দিতে হয় কেন, কারণ সংবিধানে ডেফিনিশন দিতে হয়েছে, এই পলিটিক্যাল পার্টি কথাটা নিশ্চয়ই কোথাও ব্যবহৃত হয়েছে সংবিধানে, সে কারণে ডেফিনিশন দিতে হয়েছে। এবং ব্যবহৃত হয়েছে 2-3টা জায়গায়। একটা জায়গা হচ্ছে সংবিধানের 57 নম্বর অনুচ্ছেদে, সেখানে বলেছে মেজরিটি পার্টির যিনি লিডার, যার আস্থা আছে তিনি প্রধানমন্ত্রী হবেন। সেখানে বলেছে মেজরিটি পার্টির সাপোর্ট হারালে, আস্থা হারালে পার্লামেন্ট মেম্বারদের তিনি পদত্যাগ করবেন। তিনি পদত্যাগ করলে অন্য কেউ যদি মেজরিটি, অন্য কোনো দলের কেউ যদি মেজরিটির সঙ্গে থাকে, তাহলে তিনি প্রধানমন্ত্রী হবেন। সেরকম একটা কথা বলা আছে। আরেকটা কথা বলা আছে আর্টিকেল 70-তে, সেখানে বলা হয়েছে পার্টি ফ্লোর ক্রসিং বার আমরা দিয়ে দিয়েছি, পার্টির বিপরীতে যাওয়া যাবে না। পার্টির বিপরীতে গেলে সাধারণভাবে বলছি সংসদীয় আসন হারিয়ে যাবে। সুতরাং সে কারণে আর্টিকেল 70-র কারণে, আর্টিকেল 57-এর কারণে, ওখানে যেহেতু পলিটিক্যাল পার্টি কথাটার উল্লেখ আছে, সে কারণে সংবিধান প্রণেতারা 152 নম্বর অনুচ্ছেদে এসে দে হ্যাভ ট্রাইড টু ডিফাইন হোয়াট পলিটিক্যাল পার্টি ইজ। ইন্টারেস্টিং হচ্ছে এটাই, তারা ডিফাইন করেছেন, এটা খুব ফ্লেক্সিবল এবং লুজ এবং আমি বলবো খুব ক্যাজুয়াল একটা ডেফিনিশন, খুব উদার ডেফিনিশন। এটা দরকার আছে, এটা উদার এভাবেই হবে। হ্যাঁ, যে কোনো ব্যক্তি, সমাজের যে কোনো, রাষ্ট্রের যে কোনো নাগরিকের রাজনৈতিক মত, পথ এবং প্রকাশ, মত প্রকাশ এবং মত প্রচার এবং সেই মতের আলোকে রাষ্ট্রকে গঠন করতে চাওয়ার প্রচেষ্টা চালানোর এখতিয়ার, সেটা তার ফান্ডামেন্টাল রাইট। এটা নিয়ে কেউ প্রশ্ন করছে না। পলিটিক্যাল পার্টির ডেফিনিশনটা যদি এটা হয়, সেটা ফাইন। যেমন আপনি দেখবেন, বিশেষ করে আর্টিকেল 70, আর্টিকেল 70 সংক্রান্ত যখন বলা হয়েছে যে পলিটিক্যাল পার্টির বিপরীতে গেলে আপনার সংসদ সদস্য পদ চলে যাবে, তার মানে কি, পলিটিক্যাল পার্টিকে আমাদের সংবিধানে এক্সট্রা কিছুটা এক্সট্রা প্রোটেকশন, এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন দেওয়া হয়েছে। 152 নম্বর অনুচ্ছেদে পলিটিক্যাল পার্টিকে খুব উদারভাবে স্বীকার করা হয়েছে। বলা হয়েছে তারা যে কোনো পলিটিক্যাল কার্যক্রম করতে পারে, যে কোনো ব্যক্তি যার কোনো আইডিওলজি আছে তিনি সেটা করতে পারেন, কোন আইডিওলজি তার নিয়ে কোনো লিমিট দেয়নি। হ্যাঁ, আবার 70 নম্বর অনুচ্ছেদে গিয়ে পলিটিক্যাল পার্টিকে এক্সটেন্ডেড লেভেল অফ প্রোটেকশন দেওয়া হয়েছে। এবং এই 70 অনুচ্ছেদের প্রশ্নে বাংলাদেশে একটা মামলা হয়েছিল, পার্লামেন্ট সেক্রেটারিয়েট ভার্সেস খন্দকার দেলোয়ার হোসেন, 19 নম্বর বিএলডি অ্যাপিলেট ডিভিশন, 276 নম্বর পৃষ্ঠায় ব্যারিস্টার মওদুদ আহমেদ, মরহুম মওদুদ আহমেদ, তিনি একটা আর্গুমেন্ট দিয়েছিলেন। মামলাটার প্রেক্ষাপটটা খুব সহজ। এখানে এই 1996 সালে আওয়ামী লীগের জাতীয় ঐক্যমতের সরকারে যোগ দিয়েছিলেন বিএনপির 2 জন এমপি। তখন খন্দকার দেলোয়ার হোসেন সাহেব ছিলেন, উনিও মরহুম, ইন্তেকাল করেছেন, উনি ছিলেন বিএনপির বিরোধী দল বিএনপির চিফ হুইপ। তিনি মামলা করেছেন এবং পার্লামেন্টে উনি বলতে চাচ্ছেন, মামলা করে বলতে চাচ্ছেন এই 2 এমপির যারা এখন সরকারে যোগ দিয়েছে, বিরোধী দলের অন্য দলের সরকারে, তাদের সংসদ সদস্য পদ চলে গেছে। তখন ব্যারিস্টার মওদুদ আহমেদ ওই মামলায় আর্গুমেন্ট করতে গিয়ে বলছেন, দেখুন সংবিধানের 70 অনুচ্ছেদের ব্যাখ্যা, সরকারি দলের পক্ষ থেকে তখন অনেক ব্যাখ্যা হাজির করা হয়েছিল। তারা বলছিল 70 অনুচ্ছেদ অনুসারে রিজাইন করতে হবে, রিজাইন না করলে পদ যাবে না, তারা তো রিজাইন করেনি এখনো, তারা তো দল ছাড়েনি, তারা এমনি সরকারে এসেছে, এই ধরনের কথাবার্তা। তখন ব্যারিস্টার মওদুদ আহমেদ আর্গুমেন্ট দিয়ে বলছিলেন, দেখেন 152 নম্বর অনুচ্ছেদে রাজনৈতিক দলগুলোকে সংজ্ঞায়িত করা হয়েছে, যেহেতু এদেরকে সংবিধানে সংজ্ঞায়িত করা হয়েছে, সুতরাং এরা সংবিধানের যে প্রোটেকশন, যেটা আর্টিকেল 70-তে তাদেরকে স্পেসিফিক্যালি দেওয়া হয়েছে, সেটা তারা পাওয়ার হকদার। এবং কোর্ট কিন্তু সে কথা মেনেছে। হ্যাঁ, যে পলিটিক্যাল পার্টির কোনো মেম্বার যদি কোনো দলের নমিনেশনের টিকেটে নির্বাচিত হয়ে আসেন, তাহলে কিন্তু তিনি কি করবেন, তিনি সেই দলের ম্যান্ডেটকে স্বীকার করতে বাধ্য, তিনি তার ভেতরে থাকতে বাধ্য, কারণ তিনি জনগণের কাছে ম্যান্ডেট নিয়েছেন, ভোট নিয়েছেন দলের এজেন্ডায়, দলের টিকেটে, দলের ম্যানিফেস্টোর ভিত্তিতে। সুতরাং ওখান থেকে তিনি সরে গেলে তিনি আর সংসদ সদস্য পদ থাকতে পারেন না পদে। এখন আরো একটা মামলা আছে তারও আগে, এটা 1991 সালের দিকে মরহুম আব্দুস সামাদ আজাদ মামলাটা করেছিলেন। 6 জন আওয়ামী লীগের এমপি ছিলেন তারা। এটা তো বিএনপির খন্দকার দেলোয়ার করেছেন একটা 96 দিকে, 91 দিকে আব্দুস সামাদ আজাদ, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, রহমত আলী এমপি, ওনারা করেছেন। সাজেদা চৌধুরীও ছিলেন সম্ভবত। ওনারা 6 জন মিলে মামলাটা করেছেন বিএনপি সরকারের বিরুদ্ধে। সেবার তারা করেছে কি, তারা বলেছে যে 1991 সালের রাষ্ট্রপতি সংসদ নির্বাচনের বিধানটা সংশোধন করে তারা বললেন, রাষ্ট্রপতি নির্বাচনে কেউ ভোট দিলে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তার সংসদ সদস্য পদ চলে যাবে, তিনিও আর্টিকেল 70-র আওতায় আসবেন। তখন এর বিপরীতে আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যারিস্টার এম আমিরুল ইসলাম স্যার আর্গুমেন্ট করছিলেন যে দেখুন পলিটিক্যাল পার্টিগুলোর পাওয়ার এভাবে আপনি মানে যদি এক্সটেন্ডেড
মিনিং দেন, এদেরকে যদি এত বেশি ক্ষমতায়িত করেন, মওদুদ আহমেদ বলছেন পলিটিক্যাল পার্টিকে স্বীকার করেছে, ক্ষমতায়িত করতে হবে, কোর্ট মেনে নিয়েছে। আর ব্যারিস্টার আমিরুল ইসলাম বলছেন পলিটিক্যাল পার্টিকে এতটুকু ক্ষমতায়িত করার অর্থ এটা হবে না যে আর্টিকেল 70, যেখানে অরিজিনাল ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশনের অরিজিনাল ফ্রেমাররা তারা যেখানে আর্টিকেল 70 কে অ্যাপ্লাই করতে চায়নি, সেখানে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন এটাকে এখন। So you are giving the political parties an extended level of protection which the original framers of the original constitution didn't want to do. তারা এটা করতে চাননি। তো আমিরুল ইসলাম বলছিলেন এটা তো আইন প্রণয়নের কাজ না, রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো এক্সট্রাঅর্ডিনারি একটা ফাংশন, সুতরাং এখানে আর্টিকেল 70 আনা উচিত হবে না। আনফরচুনেটলি সেই মামলায়ও আমাদের সুপ্রিম কোর্ট তারা বলেছে নো, আই এম সরি, আই কান্ট ডু দিস বিকজ আর্টিকেল 70 ইজ এ সেলফ ইম্পোজড রুল। এটা রাজনৈতিক দলগুলো, সংসদ সদস্যরা নিজেদের উপর নিজেরা আরোপ করেছেন। এখন আর্টিকেল 70 যেহেতু এখানে এসে গেছে, আর্টিকেল 70 ভালো না মন্দ সে বিবেচনা আপনারা করেন, কিন্তু আমি শুধু এটুকু বলছি যে আর্টিকেল 70 কারণে এমপিদের যদি ফ্রিডম অফ এক্সপ্রেশন, অপিনিয়ন এবং কনসায়েন্স সেটা যদি কিছুটা খর্ব হয়, সেটা আমার কিছু করার নেই, সেটা আর্টিকেল 70 তে ওভাবে আছে। যতক্ষণ সংবিধানে আর্টিকেল 70 আছে, আই কান্ট সে এনিথিং অ্যাবাউট দিস। সো আমার মূল বক্তব্য হচ্ছে এখানে আমি কোন জাজমেন্ট রাইট কোন জাজমেন্ট রং সেদিকে যাচ্ছি না। আমি যেটুকু বলছি সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টিকে আর্টিকেল 52 তে ডিফাইন করা হয়েছে, আর্টিকেল 70 তে এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমাদের কোর্টে 2টা মামলায় উল্লিখিত হয়ে আছে। আবার আমাদের সংবিধানে পলিটিক্যাল পার্টিকে আরো এক জায়গায় কন্ট্রোল করা হয়েছে, সেটা হচ্ছে আর্টিকেল 70 তে তো এম্পাওয়ার করা হয়েছে, আর্টিকেল 38 ছিল আমাদের সংবিধানের মূল সংবিধানের, সেখানে বলা হয়েছিল, আমাকে কি শোনা যাচ্ছে? আপনি একটু কনফার্ম করবেন, একটু যদি আপনি আনমিউট করে কনফার্ম করেন। জি স্যার, শুনতে পাচ্ছি। রাইট, তাহলে ঠিক আছে, হ্যাঁ ফাইন, কারণ একা একা কথা বলছি তো মনে হচ্ছে কারণ কেউ নেই ওরকম লাগছে। ধন্যবাদ। সো সেখানে আর্টিকেল 38 আপনারা দেখবেন, সে আর্টিকেল 38 এ বলা হয়েছে একটা ব্ল্যাঙ্কেট ব্যান ছিল, যে একদম কোন প্রকার কি বলবো ধর্মভিত্তিক কোনো দল করা যাবে না, তাই না? সেটা ছিল এনিওয়ে। সো এই ধর্মভিত্তিক দল করতে না দেওয়ার যে বিধানটা সংবিধানের 38 নম্বর অনুচ্ছেদ, সেটা কিন্তু আমরা আর্টিকেল 152 তে আবার যদি ফেরত যাই, সেখানে আমরা দেখব যে বলা হয়েছে যে কেউ যে কোনো আইডিওলজির ভিত্তিতে পলিটিক্স করতে পারে, বাট আর্টিকেল 38 এ বলা হলো ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন করা যাবে না। তো সেটা তো অনেক লম্বা কাহিনী, আমি রাজনৈতিক কাহিনীতে যেতে চাই না, আমি শুধু এটুকু বলছি আমাদের সংবিধানে কিন্তু রাজনৈতিক দলকে আর্টিকেল 70 তে ক্ষমতায়িত করা হয়েছে, আর্টিকেল 152 তে স্বীকার করা হয়েছে, আর্টিকেল 38 এ রেস্ট্রিক্টেড করা হয়েছিল, এবং সেই আর্টিকেল 38 কে আমরা 15তম সংশোধনী 2011 সালের মাধ্যমে আমরা এটাকে একটু আরো ডেফিনিশন পাল্টে দিয়েছি। এখন আর হয়তো বাংলাদেশের প্রধান একটি অন্যতম প্রধান দল আওয়ামী লীগ এবং আরেকটি অন্যতম প্রধান দল জাতীয়তাবাদী দল, তাদের আইডিওলজিক্যাল যেহেতু ডিফারেন্স আছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ভিত্তিতে ব্যাপারে, সম্ভবত আওয়ামী লীগ এখন আর খুব বেশি ওই 1972-এর মতো জোরালো গলায় ওভাবে বলছে না 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 একেবারে করা যাবে না, ওটা বলেনি, বরঞ্চ 2011 সালে 15তম সংশোধনীর মাধ্যমে তারা বলেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিয়ে তারা কিছু বলেনি, তারা বলেছেন যে জঙ্গিবাদ উৎসাহ দেওয়া যাবে না, ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না, এই ধরনের কিছু ক্রাইটেরিয়া দিয়ে আর্টিকেল 38 কে নতুন করে ডেফিনিশন দিয়েছে। বাট স্টিল আর্টিকেল 78 continues to recognize the political parties, but they want to restrict it in some way. এবং এইটার বিপরীতে আপনারা জানেন যে জামাত ইসলামীকে নিয়ে একটা মামলা হয়েছে, মাওলানা সৈয়দ রেজাউল হক চৌধুরী ভার্সেস জামাত ইসলামী। এই মামলাটাতে আমাদের হাইকোর্ট বিভাগ এবং সেটা পরে আপিল বিভাগে মনে হয় মামলাটা এখনো পেন্ডিং আছে, তারা বলেছে যে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দেওয়াটা রাজনৈতিক দল হিসাবে সেটি সাংবিধানিক। কেন? কারণ হচ্ছে জামাত ইসলামের দলের ভিতরে এখানে মাওলানা রেজাউল হক চিশতি চৌধুরী না, উনি চিশতি, উনি মূল আর্গুমেন্ট দিয়েছেন, উনি নিজেও কিন্তু আরেকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মেম্বার। সুতরাং এখানে কিন্তু 1972 সালের মতো 38 অনুচ্ছেদের পিওর এরকম না যে রাজনৈতিক রিলিজিয়ন বেসড রাজনৈতিক দল হতে পারবে না, এটা না। উনি যেটা বলছেন সেটা হচ্ছে জামাত ইসলামের গঠনতন্ত্র এটি বাংলাদেশের সংবিধানের 1972 সালের সংবিধানের যে 4টি মূল নীতি সেটার পরিপন্থী। হ্যাঁ, আমাদের ধর্মনিরপেক্ষতার পরিপন্থী, সমাজতন্ত্রের পরিপন্থী, আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা বাঙালি জাতীয়তাবাদের পরিপন্থী। যার কারণে একটি রাজনৈতিক দল যদি বাংলাদেশ নামক রাষ্ট্রটি স্বীকার করতে না চায়, তাহলে তাকে আর বাংলাদেশ সংবিধানের আওতায় প্রোটেকশন করতে দিবেন। তার যুক্তিটা ছিল এরকম।
তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, এটা ইটস এ ক্রিটিক্যাল, এবং এটা আইনের দৃষ্টি খুব ইন্টারেস্টিং একটা আর্গুমেন্ট। কারণ আর্টিকেল 152 তে পলিটিক্যাল পার্টির ডেফিনিশন দেওয়ার সময় বলেছে এনি আইডিওলজি আপনি ধারণ করতে পারেন। কিন্তু এখন আমরা বলছি যে না, সংবিধান পরিপন্থী হতে পারবে না, কথাটা কিন্তু সত্য। কারণ হচ্ছে আপনি দেখবেন আর্টিকেল 7 আমাদের সংবিধানে আমরা বলেছি এই সংবিধান সর্বোচ্চ আইন, মানতে হবে। এই সংবিধান কাকে মানতে হবে? এই সংবিধান মানতে হবে পার্লামেন্টকে, এই সংবিধান মানতে হবে সরকারকে। এই সংবিধান আর্টিকেল 25 আমরা বলেছি জনগণের দায়িত্ব এটা। সরি, আর্টিকেল 23 or 24, যেখানে বলা হয়েছে ডিউটি টু অবজার্ভ এন্ড ফোর্স ডিউটি টু অবজার্ভ অ্যান্ড ডিউটি টু আপহেল্ড দ্য কনস্টিটিউশন, জনগণেরও দায়িত্ব। পার্লামেন্টের, বিচার বিভাগের, নির্বাহী বিভাগের, ইলেকশন কমিশনের, পাবলিক সার্ভিস কমিশনের, সিভিল সার্ভিসের, মিলিটারি সার্ভিসের, সবার। তাহলে সবার উপর যদি সংবিধান বাধ্য করে হয়, তাহলে সেই সংবিধানের আওতায় 152 নম্বর অনুচ্ছেদে আমি যদি বলি যে কোনো আইডিওলজি, এমন কোনো আইডিওলজি যদি হয় যেটি সংবিধানের চেতনার সাথেই যায় না, হ্যাঁ, মৌলানা রেজাউল হক চিশতির এই মামলায় তিনি এই আর্গুমেন্টটা দিয়েছেন এবং কোর্ট এই আর্গুমেন্টটা অ্যাকসেপ্ট করেছে। তারা বলেছে জামাত ইসলামের নিবন্ধন বাতিল হবে এই গ্রাউন্ডে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, আমি আবার বলছি, মৌলানা রেজাউল হক চিশতি নিজেও কিন্তু একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মেম্বার। সুতরাং ওখানে এখন প্রশ্নটি হচ্ছে, যদি ভবিষ্যতে কেউ, উনি এটাও বলেছেন যে জামাত ইসলামের রাজনৈতিক আইডিওলজি এটা মিলিটেন্ট বেস, এরা একটু মিলিটেন্ট টাইপের, এটা ওনার ডেফিনিশন। আমি ওটাতে একমত না দ্বিমত সেটা আমি ওই প্রশ্নে যাচ্ছি না, আমি এটা রাজনৈতিক আলোচনায় নেই, আমি শুধু আইনি যুক্তিটা দিচ্ছি। এবং সেটার বিপরীতে কোর্ট এটা বলেছে যে জামাত ইসলামী এটা করতে নিবন্ধন পেতে পারে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমি আমার একটা রিসেন্ট আর্টিকেলে এটা লিখেছি, সেটা হচ্ছে জামাত ইসলামের এই রায়টা, ইট হ্যাজ ক্রিয়েটেড আ সর্ট অফ স্লিপারি স্লোপ। মানে এটা একটা অনেকগুলো পিচ্ছিল পথ তৈরি করে দিয়েছে। কারণ হচ্ছে জামাত ইসলামী কে জানে কি হতে পারে ভবিষ্যতে, আমরা তো জানি না। রাজনৈতিক পট পরিবর্তনে হয়তো জামাত ইসলামী বা জামাত ইসলামের সমমনা কেউ যদি ভবিষ্যতে বাংলাদেশে আবার পুনর্বাসিত হয়ে পড়েন, তারা যদি দেখেন যে না, এটা আমাদের বিরুদ্ধে শুধু এটা বলেছে, ঠিক আছে আমরা ডিসক্রিমিনেট করি অন্য রিলিজিয়নকে। ওখানে একটা আর্গুমেন্ট ছিল যে জামাত ইসলামের মজলিসে শুরার ভিতরে বিধর্মীরা কেউ আসতে পারে না, এটা তো ধর্মের ভিত্তিতে বৈষম্য। এখন যে দলের নেতা হিসেবে উনি মামলাটা করছেন, ওনার দলের ভিতরেও তো কেউ আসতে পারে না। তাহলে এই ডিসক্রিমিনেশনের এই অভিযোগটা যদি শুধু জামাত ইসলামের বেলায় প্রয়োগ করি, তাহলে বাংলাদেশে আরো অন্যান্য ইসলামী দল যেগুলোকে আমরা স্বীকার করছি তাদের উপরও কিন্তু আসবে। সো এই জন্য আমি এটা বলছি স্লিপারি স্লোপ। লিগালি এখানে একটা ডিফেক্ট আছে, এবং এই ডিফেক্টটা ভবিষ্যতে কিভাবে রোল প্লে করবে আমি জানি না, আমি ওদিকে যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশনাল ডিসপেন্সেশনের ভিতরে পলিটিক্যাল পার্টি ইজ এ কনস্টিটিউশনাল এন্টিটি, ইট হ্যাজ টু বি রিকগনাইজড। আর্টিকেল 70 তে রিকগনাইজ হয়েছে, আর্টিকেল 38 এ রিকগনাইজ হয়েছে, আর্টিকেল 57 এ রিকগনাইজ হয়েছে, আর্টিকেল 152 তে রিকগনাইজ হয়েছে। হ্যাঁ, আবার আরো এক জায়গায় আমরা আমাদের পলিটিক্যাল পার্টি সিস্টেমকে রিকগনাইজ করেছি। সেটা কোথায়? সেটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার 1972। আপনারা জানেন যে 2001 সালে যখন নির্বাচন হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে, তখন চিফ ইলেকশন কমিশনার ছিলেন এম এস সাইদ সাহেব। হ্যাঁ, তো এই এম এস সাইদ সাহেব তিনি তখন ক্ষমতায় ছিল লতিফুর রহমান সরকার। তো তারা একেবারে অনেকটা জোরপূর্বক, রাজনৈতিক দলগুলো মানতে চাইছিল না। তারা বলেছে যে ইলেকশন কমিশনের অধীনে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি অংশগ্রহণ করতে চায়, রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে নমিনেশন প্রতীক বরাদ্দ যদি পেতে চায়, ব্যালটে যদি তাদের নাম থাকতে হয়, তারা যদি টেলিভিশনে, সরকারি টেলিভিশন বা প্রচার মাধ্যমে টাইম দাবি করতে চান, তাহলে তাদেরকে অবশ্যই নিবন্ধিত দল হতে হবে। সো ইউ হ্যাভ টু রেজিস্টার। এখন আমরা ওদিকে চলে আসছি, আমরা কিন্তু ক্লাব পর্যন্ত রেজিস্টার করি, আমরা কিন্তু এনজিও রেজিস্টার করি, আমরা যদি সেবামূলক সংস্থা রেজিস্টার করি, কোম্পানি রেজিস্টার করি, পার্টনারশিপ ফার্ম রেজিস্টার করি। পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন হয়নি কিন্তু বাংলাদেশে 2000 সালের আগ পর্যন্ত। মানে এই দল হোক ওই দল হোক, সরকারি দল বিরোধী দল, কনজারভেটিভ হোক লিবারেল হোক, সবাই ওই জায়গায় একমত, আমরা কোনো প্রকার আইনি রেগুলেশনের ভিতর আসবো না। এবং 2000 সালে মিস্টার জনাব সাইদ সাহেব যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তিনি অনেকটা ঘাটচারামি করে, অনেকটা জোরপূর্বক একটু গোয়ার্তুমি করে, না আমি এটা করবোই, কারণ তখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, রাজনৈতিক দলগুলো ওনাকে ঠেকাতে পারেনি, উনি এটা করেছেন যে আমাদের রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার 2001, যেটা 1972 অর্ডারটাকে 2001 সালে সংশোধন করে সেখানে আর্টিকেল 90H এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন এবং রাজনৈতিক দলগুলোকে নিয়মিত তাদের অডিট, ইনকাম এবং এক্সপেন্ডিচারের অডিট হিসাব, সেটা নির্বাচন কমিশনে দাখিল করার বাধ্যকতা
বাধ্যবাধকতা দেওয়া হয়, এবং সেটা যদি না হয় তাহলে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করতে পারে। তাহলে দেখেন, এই জামাত ইসলামের মামলাটাও কিন্তু নির্বাচন কমিশন কেন্দ্রিক। নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিলের মামলা এটা। জামাত ইসলামীকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করে আলাদা কোনো আইন বাংলাদেশে হয়নি এখনো। জাস্ট নির্বাচন কমিশন তার ক্ষমতায় তাকে নিবন্ধন দেয়নি, ফলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। কিন্তু সংবিধান অনুসারে তার যে কোনো ব্যক্তির যে কোনো মতের পথের, আমাদের ৭২ সালের সংবিধানে ১৫২ নম্বর অনুচ্ছেদ ধরেন, তাদের কিন্তু মানে রাজনীতি করতে পারবে না এটা বলাটা ডিফিকাল্ট, কারণ আমাদের আর্টিকেল 39 এ ফ্রিডম অফ এক্সপ্রেশন, অপিনিয়ন, অ্যাসোসিয়েশন এগুলো স্বীকার করা আছে। সুতরাং আপনি রেগুলেট করতে পারেন। আমি আবার বলছি, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সুযোগ আসলে সংবিধানের কাঠামোর ভিতরে নিষিদ্ধ শব্দটা ব্যবহার না করে বরঞ্চ নিয়ন্ত্রণ বা সাংবিধানিক জবাবদিহিতার প্রশ্নটা এখানে জরুরি বলে আমার মনে হয়। কারণ এখানে আমরা আমি আমার আলোচনায় বাংলাদেশের উপর মোটামুটি মামলাগুলো বলে ফেললাম, কোথায় কোথায় এই জিনিসটা আসছে, কোন কোন অনুচ্ছেদে সংবিধানে এই জিনিসটা আসছে সেটাও আমি বললাম। বিদেশের মাটিতে কিভাবে এই রাজনৈতিক দলগুলো প্রাসঙ্গিক হয়ে ওঠে সংবিধানের কাঠামোতে, সেটা আমেরিকা এবং ব্রিটেনের উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বোঝালাম, চেষ্টা করেছি। আমি জানি না আমি কতদূর ক্লিয়ার করতে পেরেছি। এখন প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশে অলরেডি দ্য পলিটিক্যাল পার্টি হ্যাজ বিন গিভেন কনস্টিটিউশনাল রিকগনিশন অ্যান্ড দেয়ার আর সাম সর্ট অফ ইনরোড ইনটু দ্য পলিটিক্যাল মেকানিজম, যে অন্তত নির্বাচন কমিশনের মাধ্যমে, নিবন্ধনের মাধ্যমে, তাদের আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড চেক করার মাধ্যমে, এবং তাদের ফিনান্স, তারা কোত্থেকে টাকা পাচ্ছে, কি খরচ করছে, সেদিকটা দেখার একটা ক্ষমতা অর্জনের মাধ্যমে আমরা মনে হয় সংবিধান ধীরে সুস্থে, এটা তো রাজনৈতিক দলগুলো তো এন্টি, তারাই তো ক্ষমতায় আসে উল্টে পাল্টে, ফলে প্রত্যেক রাজনৈতিক দল সরকারি দলে থাকুক বা বিরোধী দলে থাকুক, তারা তাদের একটা চেষ্টা থাকে যে না, আমরা জবাবদিহিতার আওতায় আসবো না। সুতরাং ইটস ডিফিকাল্ট, প্রসেস ইজ পেইনস্টেকেনলি স্লো। এটা এটা খুব ধীরে সুস্থে হবে, এটাই স্বাভাবিক, কারণ তারা এটা চাইবে না, কেউ নিজেকে জবাবদিহিতার আওতায় আনতে চাইবে না। কিন্তু স্টিল আমার মনে হয় বাংলাদেশে অন্তত ক্যাম্পেইন ফিনান্সের ক্ষেত্রে অ্যাটলিস্ট দলের আয় ব্যয়ের একটা হিসাবটা নির্বাচন কমিশন কদ্দূর সঠিকভাবে অডিট করে, কদ্দূর ক্ষমতা নির্বাচন কমিশনের আছে জবাবদিহিতার, সে প্রশ্নটা আমরা এখনো করতে পারছি না। অন্তত কাগজে কলমে একটা ফর্মালিটি হলেও তারা কিছু কাগজপত্র প্রতি বছর বছর একটা নির্ধারিত সময় অন্তর অন্তর নির্বাচন কমিশনকে দিতে হয়, তাদেরকে নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশন মেনটেন করতে হয়। এটাও অ্যাটলিস্ট একটা লিগ্যাল কনস্টিটিউশনাল না হলেও একটা লিগ্যাল সর্ট অফ কন্ট্রোলের ভিতরে, এটাও ২০০০ সালের আগে ছিল না। স্বাধীনতার প্রথম ৩০ বছরে এটা ছিল না, এটা গত ২০ বছরের গল্প। তাও সেটার ইমপ্লিমেন্টেশন নিয়ে প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে। রাজনৈতিক দলগুলোর আয় ব্যয় এবং চাঁদা নিয়ে এখনো বাংলাদেশে প্রশ্ন করা যায় না। এটা আমরা এমনি, তারা একটা দেয় হিসাব নির্বাচন কমিশন, সেটা হয়তো ফাইলে রেখে দেয়। নির্বাচন কমিশনেরও নিজের সে প্রশ্নটি যদি আমি করতে যাই, যে রাজনৈতিক দল নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে কোন প্রতিষ্ঠানের যদি সুযোগ থাকে, কারণ সেটা আমাদের নির্বাচন কমিশনের ক্ষমতা ১১৯ নম্বর অনুচ্ছেদ, they have been given the power to oversee that the elections are conducted freely, fairly and এটাকে কি বলে, শব্দটা খুব খুব একটা সুন্দর শব্দ আছে ১১৯ নম্বর অনুচ্ছেদে, ফ্রি, ফেয়ার অ্যান্ড, আমি একটু ১১৯ নম্বর অনুচ্ছেদটা এখন আর যাচ্ছি না ওদিকে, আপনারা খুলে দেখবেন শব্দটা এভাবে আছে, যে তাদের ক্ষমতা আছে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য। সেই ক্ষমতার চর্চায় নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে রাজনৈতিক দলগুলোকে কিছুটা খবরদারি তাদের উপর তারা করতে পারে। সুতরাং রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতার প্রশ্নে আমার মনে হয় নির্বাচন কমিশনের ক্ষমতায়নের প্রশ্নটা বেশি জড়িত এখানে। নির্বাচন কমিশন ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠান হিসেবে আলাদা, স্বতন্ত্র এবং স্বাধীনতা অর্জন করতে না পারলে, নির্বাচন কমিশনের সেই প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা তৈরি না হলে, রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করা বা রাজনৈতিক দলকে অ্যাটলিস্ট, নিয়ন্ত্রণ শব্দটা আমার পছন্দ না, আমি এটা সাংবিধানিক আইনের অধ্যাপক হিসেবে এটা করব না। আমি বলবো যে জবাবদিহিতার আওতায় আনা তাদেরকে, তাদের স্বচ্ছতা নিশ্চিত করা। হ্যাঁ, এটা করার জন্য সবচেয়ে সাংবিধানিক কাঠামোর ভিতরে আমি দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট আমাদের নির্বাচন কমিশনের ক্ষমতায়নের প্রশ্নটি জড়িত। এখানে আমরা একটা বড় ধরনের গ্যাপ আমাদের আছে। আরেকটা বিষয় আমাদের দেশে এটা এখনো অনুচ্চারিত, এটি আমি মনে করি ৫০ বছর বলেই আমি এটা বলছি, যেহেতু আমাদেরকে এটা রিকগনাইজ করতে হবে যে সংবিধানের পলিটিক্যাল পার্টিগুলোকে আমাদেরকে দে মাস্ট বি, তাদের কনস্টিটিউশনাল স্ট্যাটাস সেপারেট যদি আমরা দিই, তাদের জন্য যদি এমন হয় কিনা যে একটা সাংবিধানিক কমিশন বা প্রতিষ্ঠান, ইয়েস, ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল, ইয়া রাইট, দ্যাটস দ্য টার্ম, সরকার তানবীর বলছে, রাইট। সেটার জন্য আমার মনে হয় যে আমরা যেমন এই প্রজাতন্ত্রের নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশন রেখেছি, আমরা রাষ্ট্রের আইন বিভাগকে সহযোগিতা করার জন্য অ্যাটর্নি জেনারেলের দপ্তর রেখেছি, আমরা প্রশাসনিক আইন বাস্তবায়নের জন্য আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট ট্রাইব্যুনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল গঠন করেছি,
আমরা সরকারি বিভিন্ন দপ্তরের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য পাবলিক অ্যান্টি করাপশন কমিশন এটা স্ট্যাটিউটরি বডি, বাট কনস্টিটিউশনের ভিতরে অম্বুডসম্যানের মতো ব্যবস্থা রেখেছি, তাই না? সুতরাং যদি আমরা মনে করি যে সাংবিধানিকভাবে রাজনৈতিক দলগুলোকে, মনে করি না, করতেই হবে আমাদের, এটা সাংবিধানিক স্বীকৃতি এখানে আছে, সেটা দেখালাম, হ্যাঁ, রিকগনিশন তার আছে, সংবিধান সে একটা বড় ফোর্স, কারণ কনস্টিটিউশনটা, রাষ্ট্রটা কিভাবে চলছে, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ বেসিক্যালি রাজনৈতিক দলে নিয়ন্ত্রণ করছে। অথচ এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে বাসুরের নাম মুখে নেওয়া যায় না, কে করছে সেটা সংবিধানে উল্লেখ নেই, হ্যাঁ, সেটা অন্য বিষয়। কিন্তু আমার মনে হয় যে অম্বুডসম্যান যদি থাকে সরকারি দপ্তরগুলোর জবাবদিহিতার জন্য, হ্যাঁ, আইনসভার জবাবদিহিতার জন্য যদি বাৎসরিক নির্বাচন থাকে, তাহলে রাজনৈতিক দল একটি চলমান স্থায়ী, কারণ তাদের তো কি নেই, তারা তো আর 5 বছর পর পর সরকার বদল হচ্ছে, রাজনৈতিক দল তো চলে যাচ্ছে না তাদের। তাদের ব্যাপারে আমার মনে হয় কনস্টিটিউশনাল কোন একটা এন্টিটি তাদের ব্যাপারে যদি টু রেগুলেট, আমার মনে হয় এটা পৃথিবীর কোথাও কোনো বেস্ট প্র্যাকটিস আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, কারণ গত 50 বছরে বাংলাদেশের সবচেয়ে সংবিধানের বা সাংবিধানিকতার সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে রাজনৈতিক দল ব্যবস্থা, এবং সেই সমস্যাটা অনুচ্চারিত থেকে গেছে। আমরা কথা বলছি আর্টিকেল 70 নিয়ে, আমরা কথা বলছি সংসদের ক্ষমতাহীনতা নিয়ে, আমরা কথা বলছি বিচার বিভাগের স্বাধীনতা নেই কেন সেটা নিয়ে, আমরা কথা বলছি এই সরকারের জবাবদিহিতা নাই কেন সেটা নিয়ে, কিন্তু আমরা কেউ বলছি না যে রাজনৈতিক দলগুলো যারা এই কাজগুলো করেন তাদের ভেতরে কি হচ্ছে। তারা এই প্রশ্নটি আসতে হবে। হ্যাঁ, ইলেকশন কমিশন শুধুমাত্র হিসাব চাইছে, হিসাবও তো ইফেক্টিভলি নিতে পারছে না। এখন প্রশ্নটা আসতে পারে আমরা 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 রাজনৈতিক দলগুলোর ভিতরে, কারণ দেশটা গণতান্ত্রিক, আমরা বলি যে গণতান্ত্রিকভাবে উন্মুক্ত, প্রতিযোগিতামূলক এবং জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই রাষ্ট্র শাসন করবে, নির্বাচিত গণতান্ত্রিক, সিলেক্টেড নয়, ইলেক্টেড। তো দলগুলো কিভাবে সিলেকশনের ভিত্তিতে চলে? দলগুলো তো একটা সর্ট অফ প্রাইভেট লিমিটেড কোম্পানি চলছে। অনেস্টলি স্পিকিং, আমি লাইভে যাচ্ছি, আমি জানি অনেকে বিরাগভাজন হবেন, এটা এই পক্ষ বলেন ওই পক্ষ বলেন, সব পক্ষে এটা কি রকম, এটা ব্যক্তির খেয়ালে চলে বা নির্দিষ্ট গোষ্ঠীর খেয়ালে চলে, নির্দিষ্ট পারিবারিক বলয়ের ভেতর থেকে যারা উঠে আসেন তাদের খেয়ালে চলে, তাই না? সো ইট দ্য সিস্টেম অফ পলিটিক্যাল সিলেকশন, এই পলিটিক্যাল পার্টিগুলো, হাউ ফার দে আর ইকুয়াল, হাউ ফার দে আর অ্যাক্সেসিবল টু দ্য অর্ডিনারি পিপল। হ্যাঁ, সাধারণ মানুষ, যে আমি যদি মনে করি বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চল থেকে খেটে খাওয়া দরিদ্র পরিবারের একজন সন্তান, নিজের শ্রম এবং ত্যাগের বিনিময়ে নিজেকে গড়ে তুলছি, এবং আমি মনে করছি যে আমি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার ভবিষ্যৎ উন্নয়নের জন্য একজন নাগরিক হিসাবে আমি অবদান রাখতে পারি, ভূমিকা রাখতে পারি, এবং সম্ভবত আমি বর্তমানে যারা ক্ষমতার কেন্দ্রে কাঠামোর উপরে সবচেয়ে উপরে আছেন তাদের চেয়ে অনেক বেশি যোগ্য বলেই মনে করি নিজেকে, হতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমার অ্যাক্সেস নেই। আমি সেই পলিটিক্যাল পার্টির যে ইন্টারনাল ডেমোক্রেটিক সিস্টেম অফ পলিটিক্যাল রিক্রুটমেন্ট এন্ড প্রমোশন, দ্যাট ডাজন্ট হেল্প মি, ওখানে আমার অ্যাক্সেস নেই, কারণ আমার অর্থ নেই, আমি ব্যবসায়ী নই, আমার লবিং নেই, আমার একটি নির্দিষ্ট ব্যক্তির বা গোষ্ঠীর খেয়াল বা খুশি বা তুষ্ট করার ক্ষমতা আমার নেই, হ্যাঁ, যোগ্যতা আমার নেই। সো সেই প্রশ্নটা, পলিটিক্যাল পার্টি সিস্টেম মাস্ট বি ওপেন, পলিটিক্যাল পার্টি সিস্টেম মাস্ট বি ট্রান্সপারেন্ট, পলিটিক্যাল পার্টি সিস্টেম মাস্ট বি অ্যাক্সেসিবল টু দ্য পিপল রিগার্ডলেস অফ দেয়ার রিলিজিয়াস, financial, social or family backgrounds. And political selection process, leadership selection process must be democratic. আমার মনে হয় আমাদের আদালতে আমরা যদি জামাত ইসলামের রাজনৈতিক নিবন্ধনকে প্রশ্ন করতে পারি সংবিধানের গ্রাউন্ডে, বলতে পারি যে তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না, বলতে পারি তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তো আমরা তো এটাও বলতে পারি মুক্তিযুদ্ধের চেতনা বা সংবিধানের মূল যে 4টি স্তম্ভ একটি গণতন্ত্র, এর চেয়ে বড় স্তম্ভ আর কি হতে পারে? তো রাজনৈতিক দলগুলো গণতন্ত্রে বিশ্বাস করে না কেন? যে সমস্ত রাজনৈতিক দলের গঠনতন্ত্রে এবং সেই গঠনতন্ত্রের বাস্তবায়নে গণতন্ত্র নেই, তো সেই জবাবদিহিতার প্রশ্নটা তো সেখানে আসতে হবে। আমার মনে হয় কি, মানে আমরা এই জন্য বলছি সাংবিধানিক কমিশন টাইপের কিছু করা যায় কিনা। আমার কোনো নির্দিষ্ট কোনো প্রপোজাল নেই, রাজনৈতিক দলের অস্তিত্ব আমাদের সংবিধান স্বীকার করে নিয়েছে। আমি জাস্ট কোয়েশ্চেন রেজ করে যাচ্ছি যে গত 50 বছরে, স্বাধীনতার বিগত 50 বছরে বাংলাদেশ নামক রাষ্ট্রটির বা বাংলাদেশের সংবিধানের সাফল্য বা ব্যর্থতার বিচার করতে গেলে আমরা খুব সহজে একটা জায়গায় যেটা ভুল করি, আমরা বিচার বিভাগের ব্যর্থতার কথা বলি, নির্বাহী বিভাগের ব্যর্থতার কথা বলি, আইনসভার ব্যর্থতার কথা বলি, আমলাতন্ত্রের ব্যর্থতার কথা বলি, পেশাজীবী সম্প্রদায়ের ব্যর্থতার কথা বলি, কিন্তু আমরা রাজনৈতিক দল ব্যবস্থা, যেটি সবকিছুর মূলে, সবকিছুর জন্য এককভাবে বা যৌথভাবে দায়ী, সেই রাজনৈতিক দল ব্যবস্থায় সেটা কতটুকু গণতান্ত্রিক, সেটা কতটুকু স্বচ্ছতা, সেখানে কে টাকা দিচ্ছেন, কোত্থেকে টাকা পাচ্ছেন, কোন
কোন গোষ্ঠীর এখতিয়ারে, প্রভাবে থেকে কে কি করছেন, সেখানে স্বচ্ছতার প্রশ্নটা, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর আয় এবং ব্যয়। এটা 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 অগণতান্ত্রিক না। আমরা কাউকে বলতে পারি না, আমাদের সংবিধানে বলা হয়নি। আমাদের সংবিধানে বলা হয়েছে এনি আইডিওলজি আপনি করতে পারেন, আপনার সে এখতিয়ার আছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন অপিনিয়ন আপনার আছে, বাট ইউ আর নট বিয়ন্ড অ্যাকাউন্টেবিলিটি, ইউ আর নট বিয়ন্ড ট্রান্সপারেন্সি। এই প্রশ্নটা রাজনৈতিক দলের আমার মনে হয় কি এটা আমাদেরকে তুলে আনতে হবে। এটার একটা পর্যায়ে হতে পারে, এখন হয়তো বাংলাদেশ 50 বছর, আগামী 50 বছরেও হয়তো কদ্দূর হবে একেবারে পুরোপুরি সাংবিধানিক কমিশন করে রাজনৈতিক দলের উপর অনেকটা অম্বুডসম্যান টাইপের, পলিটিক্যাল পার্টি অম্বুডসম্যান টাইপের কিছু একটা করে তাদেরকে নিয়মিত, তাদের বিরুদ্ধে জনগণের কোনো অভিযোগ থাকলে সেটার বিচার বা তদন্ত করার ক্ষমতা দিয়ে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন করা যায় কিনা, সেটাও একটা বিবেচ্য বিষয় হতে পারে। কিন্তু সেদিকে যদি আমি আপাতত নাও যাই, ফার্স্ট স্টেপ হতে পারে আমরা মনে হয় আমাদের যে নির্বাচনী ব্যবস্থার সংস্কার, সেখানে নির্বাচন কমিশনের ক্ষমতায়ন এবং রাজনৈতিক দলের ক্যাম্পেইন ফিনান্স পার্টিকুলারলি। এবং আরেকটা কাজ একবারে বলছিলাম যে কেউ কেউ যে রাজনৈতিক দলগুলো যে ম্যানিফেস্টো দিয়ে নির্বাচিত হয়, সেই ম্যানিফেস্টোর উপরে কতদূর কি মনে রাখে, কতদূর রাখে না, হ্যাঁ, জনগণ তো খুব সহজেই ভোলানো যায়। তো সেটা ওভারসি করার জন্য কেউ কেউ বলছিলেন যে আইনে এরকম ব্যবস্থা থাকা দরকার, পিরিয়ডিক রিভিউ হবে পলিটিক্যাল পার্টিগুলোর ম্যানিফেস্টো ইমপ্লিমেন্টেশন এন্ড হোয়াট ইজ ইমপ্লিমেন্টেড এন্ড হোয়াট ইজ নট ইমপ্লিমেন্টেড। ইট ইজ মানে এটা অনেক রকম কথাবার্তা আছে। আবার এটাও অনেকে বলেন যে না, পলিটিক্যাল পার্টি একটা পলিটিক্যাল প্রসেসের বিচার জনগণের হাতে ছেড়ে দেওয়া দরকার। সুতরাং 5 বছর বাদে বাদে যে নির্বাচন হয়, সে নির্বাচনটাই রাজনৈতিক দলের সবচেয়ে বড় বিচার। কিন্তু অসুবিধা হচ্ছে সে নির্বাচনটাই আমাদের ব্যবস্থাটাই আমরা ভেঙে দিয়েছি গত 50 বছরে। ফলে রাজনৈতিক দলগুলো তাদের আভ্যন্তরীণ গণতন্ত্রে, গঠনতন্ত্রে, কর্মপরিকল্পনায়, আয় ব্যয়ে, নেতৃত্ব নির্বাচনে, জনগণের মতের প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে, জনগণকে দেওয়া ওয়াদা পালনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বলতে গেলে ইট ইজ ভার্চুয়ালি এ অ্যাকাউন্টেবিলিটি ভ্যাকুয়াম ইন দ্য কনস্টিটিউশনাল সিস্টেম অফ বাংলাদেশ। এজন্যই মূলত আমি প্রশ্নটা করেছিলাম whether there should be given a constitutional status। আমি আমার আলোচনা এটুকুতে রাখতে চাই, এই পর্যায়ে যদি কোনো প্রশ্ন আসে বা কোনো রকম আলোচনা হয় প্লিজ। অসংখ্য ধন্যবাদ স্যার, চমৎকার একটা আলোচনা শুনলাম আমরা। আমি স্যার এই জায়গাটায় যেহেতু আমরা জানি যে আমরা আমাদের ফেসবুক লাইভে যে দর্শকরা দেখছেন তাদের প্রশ্ন, মতামত, অভিমত সবকিছুই নিব। এই ফাঁকে ছোট্ট করে আমি স্যার বলে রাখি, আপনার স্যার সংবিধান সংক্রান্ত যে পর্যালোচনা, সেটা আমাকে আমার শিক্ষা জীবনে অনেক সাহায্য করেছে। ধন্যবাদ। তখন আমি আসলে বুঝতে পারছি যে কেন আমার আসলে শিক্ষা জীবনে শুধুমাত্র আপনার লেখা পড়ে এত উপকার হয়েছিল এবং ব্যাপারগুলো আমার কাছে কেন এত সহজ হয়ে গিয়েছিল। কারণ স্যার এটা খুব সহজ একটা ব্যাপার যে সংবিধান শুনলে আমরা সবাই ভয় পাই, মানে আইনের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণ তারও বেশি সংবিধানটা কেন যেন স্যার আমরা খুব দূরের বিষয় বলে মনে করি। এবং বিশেষ করে রাজনৈতিক দলের সাংবিধানিক অবস্থান নিয়ে কথাবার্তা বলতে আমরা চাইও না। আমরা স্যার আমাদের গত পর্বে কিছু তরুণ বক্তাদের নিয়ে এসেছিলাম তাদের সংবিধানের ভাবনা শুনতে, এবং সেখানে স্যার এই ব্যাপারটা খুব রিলেটেবল একটা ব্যাপার যে ওনারা বলেছেন, আমাদের তরুণরাই বলেছেন যে আসলে সংবিধানটা মানুষের কাছে এত দূরের একটা ব্যাপার হয়ে গেছে কেন যেন, যদিও আমাদের যে কারণে হয়তো বা আমরা এই ধরনের প্রশ্নগুলো করতে দ্বিধাবোধ করি। এই ধরনের দ্বিধাবোধ সম্পন্ন প্রশ্নগুলোর উত্তর এত সুন্দর করে আমাদের সামনে তুলে ধরার জন্য স্যার অসংখ্য ধন্যবাদ। কিন্তু সেখানে আসলে আমাদের প্রশ্ন শেষ হয় না স্যার, আমাদের আপনার প্রতি অনেকগুলো প্রশ্ন আছে। আমি স্যার প্রথমে সংবিধানের মূলে যেই জায়গাটা থেকে আমাদের সংবিধান আসলে, আমাদের গণপরিষদ বিতর্ক, সেই গণপরিষদ বিতর্কে বিখ্যাত মার্কিন প্রধান বিচারপতি জন মার্শালকে উদ্ধৃত করে সৈয়দ নজরুল ইসলাম বলেছিলেন, কনস্টিটিউশন ইজ আ স্কেলেটন, পলিটিক্যাল পার্টিজ আর ফ্ল্যাশ। কোন রাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিতে উদারনৈতিক গণতন্ত্রের অভাব যদি থাকে স্যার, সেক্ষেত্রে সংবিধানে যদি আমরা সুন্দর সুন্দর কথা লিপিবদ্ধ করি, তাতে করে কি স্যার আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়? বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার অভিমত কি? এটি তো ধন্যবাদ আপনাকে। এটি সৈয়দ নজরুল ইসলাম স্যারের কথা উল্লেখ করলেন না আপনি? জি হ্যাঁ হ্যাঁ, আমি এই জাস্ট কিছুদিন আগে পুরো গণপরিষদ বিতর্কটার স্ক্যান্ড কপি আমাকে একজন পার্লামেন্টের একজন সেক্রেটারিয়েটের একজন সচিব আমাকে পাঠিয়েছেন। আমি এটা কিছুদিন আগে আমার থিসিসের কাজেও দেখেছিলাম। অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী কথা। এখন প্রশ্নটি হচ্ছে
এটা 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 এটার মূল পার্থক্যটা আমরা বলি যে এটা কনস্টিটিউশন এন্ড কনস্টিটিউশনালিজমের ডিফারেন্স। কনস্টিটিউশন তো একটা বেয়ার বোন স্ট্রাকচার, জাস্ট দ্যাটস ইট। কনস্টিটিউশন ইজ সাম রিটেন ওয়ার্ডস এন্ড রিটেন ইন ব্ল্যাক এন্ড হোয়াইট ইঙ্ক, ছাপিয়ে দেওয়া হয়েছে। বাট যারা কনস্টিটিউশনটা ফ্রেম করছেন বা যারা কনস্টিটিউশনটা পরে বাস্তবায়ন করবেন, যারা পরবর্তীতে কনস্টিটিউশনটা অনুসরণ করবেন, তারা যদি সেই মানে রাজনৈতিক সংস্কৃতিটাকে তারা যদি ধারণ না করেন মনের ভিতরে, এই জন্যই রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতার প্রশ্নটা আমি বেশি করে তুলেছি। হ্যাঁ, তখন ওই সংবিধান, এটা রিটেন ওয়ার্ডস, সে তো আর নিজে থেকে মানে 56 পৃষ্ঠা থেকে বের হয়ে এসে কাউকে জেলে দিবে না, তাই না? এটা রাষ্ট্রের যে সংবিধানটা প্রণয়ন করলাম সেটার প্রতি যদি আমার কনভিকশন এবং কমিটমেন্ট এবং সেটাকে সুপ্রিম ল মনে করার প্রবণতা যদি আমাদের ভিতর না থাকে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার মতো সে পলিটিক্যাল ম্যাচিউরিটি বা আইডিওলজি আমাদের না থাকে, আইডিওলজিক্যাল কনভিকশন না থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব বেশি লাভ নেই। এবং সমস্যাটা এটাই হয়েছে, এবং এই জন্যই সৈয়দ নজরুল ইসলামের এই বক্তব্য বা জন মার্শালের উদ্ধৃতি যেটাই বলি, কনস্টিটিউশনের ইমপ্লিমেন্টেশন ডিপেন্ডস অন দ্য কনস্টিটিউশনাল কমিটমেন্ট অফ দ্য সোসাইটি অ্যান্ড দ্য পলিটিক্যাল পার্টিজ রিফ্লেক্ট দ্যাট কমিটমেন্ট। এই জন্যই আমার মনে হয় কি পলিটিক্যাল পার্টিগুলোর মাধ্যমে যেহেতু সংবিধান নিয়ন্ত্রিত হচ্ছে বা বাস্তবায়িত হচ্ছে, এই জন্যই আজকের আলোচনায় আমরা জোর দিয়ে বলছিলাম যে time has come after 50 years of the independence of Bangladesh. Time is now matured enough to ask question whether our political conviction, political culture that is prevalent in Bangladesh, গত 50 বছরে আমরা যে রাজনীতিটা করেছি সেই রাজনীতি আসলে সংবিধানের চেতনার রাজনীতি ছিল কিনা। যদি না থাকে তাহলে সেই রাজনীতিকে সংবিধানের চেতনা বাস্তবায়নে বাধ্য করতে হলেও আমাদেরকে কিন্তু রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সবাইকে লিবারেল, আপনি একটা শব্দ ব্যবহার করেছেন ওখানে, লিবারেল ডেমোক্রেট, সবাইকে লিবারেল ডেমোক্রেট হতে হবে না, কনজারভেটিভও থাকবেন ওখানে, অসুবিধা নেই। কিন্তু কনজারভেটিভরাও যদি সংবিধানকে সংবিধানের আওতায় ক্ষমতায় আসেন, তাহলে তার আভ্যন্তরীণ রাজনৈতিক দলগত প্রক্রিয়াটা যেন অন্তত সংবিধান সম্মত হয়। তার আদর্শ নিয়ে মানে সংবিধান তো আর কারো আদর্শ ঠিক করে দিতে পারবে না, তাই না? তার মিনিমাম ফেয়ারনেস এবং মিনিমাম অ্যাকাউন্টেবিলিটি এবং তার ইন্টারনাল ডেমোক্রেসি, এই জিনিসটাও যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু সংবিধানের বাস্তবায়ন বা সাংবিধানিকতার চর্চা অনেক বেশি সহজ হয়। এই জায়গায় আমি বলবো যে শুধু আমাদের সৈয়দ নজরুল ইসলাম স্যার বলেছেন এটা, ইটস রাইট, ইটস ইজি টু সে। আমাদের এমপিরা, আপনারা হয়তো খেয়াল করবেন, আমি এটা বিভিন্ন জায়গায় বলি, আমাদের দেশে নিউজ হচ্ছে অমুক বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দলীয় নেত্রী বলেছেন, অমুক নেতা বলেছেন, তমুক নেতা বলেছেন, এটাই নিউজ। অমুক বলেছেন সেটা নিউজ, কিন্তু অমুক কি করেছেন সে নিউজ খুব একটা হয় না। সুতরাং এই জায়গায় আমাদের একটা বড় ধরনের গ্যাপ আছে। পলিটিক্সের এটা একটা মানে ইনহারেন্ট ডাইলেমা। বলেছেন কি সেটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। পলিটিশিয়ানরা তো ঘন ঘন প্রচুর কথা বলেন, প্রচুর কোন রাজনৈতিক দলের কোন নেতা ভালো কথা বলেন না। সেই সরকারি দলে থাকলেও ভালো কথা বলেন, বিরোধী দলে থাকলেও ভালো কথা বলেন। বিষয়টা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো যা বলেন তা নিজেদের ভিতরে ধারণ করেন এবং সেটার জন্য নিজেদেরকে জবাবদিহি করতে বাধ্য মনে করেন কিনা, সমস্যাটা এখানেই। যদি আমরা অরিজিনাল, আমি আরেকটা জায়গায় কিছুদিন আগে বাংলাদেশের সংবিধান প্রণয়নের 50 বছর পূর্তি উপলক্ষে একটা আর্টিকেল লিখেছিলাম ডেইলি স্টারে, সেখানে আমি বলেছি যে আমরা কনস্টিটিউশন মেক করেছি, এটা সত্য, কিন্তু খুব দ্রুতই কনস্টিটিউশনটাকে আনমেক করে ফেলেছি, এটাও সত্য। এবং এটা সেই পলিটিক্যাল ফোর্সই করেছে যারা এটাকে মেক করেছে, এবং তার সাথে যোগ দিয়েছে প্রতিক্রিয়াশীল শক্তি। পরবর্তীতে প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি, প্রো পাকিস্তানি এলিমেন্ট রাজনীতিতে স্টাবলিশ হওয়ার পরে সংবিধানের ক্ষতি করেছে, কিন্তু পরবর্তীতে সংবিধানের সপক্ষের শক্তির দাবিদার আমরা যারা, আমরা ক্ষমতায় এসে আমরা সংবিধানের কি হাল করেছি, তাই না? এই প্রশ্নটা, সো এটা সৈয়দ নজরুল ইসলাম স্যার ইজ রাইট, বাট কোয়েশ্চেনটা হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম স্যারের রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের যে মতাদর্শের ভিত্তিতে সংবিধান রচিত হয়েছে, তারাও তাদের সেই কমিটমেন্টটি রক্ষা করতে পেরেছেন কিনা, প্রশ্নটা ওটাই। 50 বছর পরে প্রশ্ন এটাই বড় হয়ে দাঁড়িয়েছে, এবং এই জন্যই আমরা বলছি we need to see or look into how the political parties actually work, how the political parties decide, how the political party form themselves, and how the political parties conduct themselves, and where is actually the accountability of those political parties are. Yeah, thank you.
অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কথায় স্যার যেটা উঠে আসছিল যে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা, সেই সংক্রান্ত একটি প্রশ্ন করি স্যার। আহ, আপনি কি মনে করেন আইন করে নাকি রাজনৈতিক সংস্কৃতির উন্নতি ঘটিয়ে দলগুলোর জবাবদিহিতা কার্যকর করা যায়? এটা এবং এটা ইয়েস প্লিজ। হ্যাঁ, আপনি পরের প্রশ্নটা না হয় একটু রাখেন, আমি স্যার, এটা যেহেতু শুরু করে জি দিয়েছি, সরি। স্যার। এটা হচ্ছে ওই আমরা একটা চিরন্তন প্রবাদ আছে, মুরগি আগে না ডিম আগে, কথাটা বলি না? এই যে মানে আইন করে কি এদের কন্ট্রোল করবো না এদের সংস্কৃতি উন্নয়ন করে? কোন সংস্কৃতি, এটা একটা বায়বীয় বিষয়। এই সংস্কৃতি উন্নয়ন হতে আরো 50 বছর চলে যাওয়ার পরও বলবে আমরা এখনো শিখছি। কারণ হচ্ছে আমাদের এখানে একটা টেন্ডেন্সি দেখা যায়, আমাদের এখানে বলা হয় যে ব্রিটেনের গণতন্ত্র 1000 বছর, আমেরিকার গণতন্ত্র 250 বছর, আমরা মাত্র 50 বছর, আমরা শিখছি। সুতরাং আরো 50 বছর তখন পরে তখন তারা বলবে আমরা মাত্র 100 বছর, ওরা 1000 বছর, ওরা 300 বছর, এখনো শিখছি। সুতরাং এই জিনিসটা আমার মনে হয় কি, রাজনৈতিক সংস্কৃতি উন্নয়নের জন্য যে জনসমাজ দরকার, যে সমাজ সোসাইটি দরকার, যে আহ যে ধরনের মানুষ বা নাগরিক দরকার, সেটা তৈরি হয়ে উঠছে না। কারণ হচ্ছে এটা একটা বিশেষ সাইকেল। ওই যে আমরা ছোটবেলায় পড়তাম অধ্যাপক র্যাগনার মার্কসের আহ, একটা ইকোনমিক থিওরি, দা বিশেষ সাইকেল অফ পভার্টি। মানুষ গরিব কেন? মানুষ গরিব কারণ ইনকাম কম। ইনকাম কম হলে কি হয়? সঞ্চয় কম হয়। সঞ্চয় কম হলে কি হয়? পড়ালেখার সুযোগ কম পায়। সুযোগ কম পেলে কি হয়? চাকরি পায় না, ভালো ইনকাম হয় না। ইনকাম না হলে কি হয়? গরিব থেকে যায়। তো গরিব কেন? ইনকাম কম। সো দ্যাটস সর্ট অফ এ ভিশিয়াস সাইকেল। এখন এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে ভিশিয়াস সাইকেল ভাঙতে হলে আই নিড স্ট্যাটিউটরি ইন্টারভেনশন। আমাদের রাজনৈতিক দলগুলোর একটি প্রজন্ম যেটি গণতন্ত্রে বিশ্বাসী নয়, যেটি একনায়কতন্ত্রে বিশ্বাসী, বা যেটি ব্যক্তিতন্ত্রে বিশ্বাসী, যেটি পরিবারতন্ত্রে বিশ্বাসী, যেটি স্বচ্ছতায় বিশ্বাসী নয়, যেটি ক্ষমতা কুক্ষিগত করার পর এবং যেটি একটা ক্লায়েন্টেলিজম, একটা শব্দ আছে, আমি কঠিন শব্দ ব্যবহার করতে চাচ্ছি না, আমি একটা আর্টিকেলে এটা লিখেছি। ক্লায়েন্টেলিজমের কনসেপ্ট হচ্ছে বেসিক্যালি আমাদের সোসাইটিটা এরকম যে উপর থেকে বেনিফিট কেউ বিলালে উনিই আমার নেতা, ওনার কাছেই আমি যান পরাণ সব বন্ধক দিয়েছি। ফলে রাষ্ট্রীয় সম্পদ দিয়ে আমি যদি কিছু একটা করি, যে এমপি সাহেব তিনি টিআর প্রকল্পের গম বরাদ্দ করেন, এখন এটা রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, উনি গিয়ে দিয়ে আসছেন, কিন্তু জনগণ মনে করছে উনি দিয়েছেন, ওনার কাছে আমি কৃতজ্ঞ। উনি না চাইলে নাও দিতে পারতেন। সো এই যে এটা এটা ক্লায়েন্টেলিস্ট টেন্ডেন্সি, যে পাবলিক গুড, এটা রাষ্ট্রের মানে রাষ্ট্রীয় জনগণের সম্পদ জনগণের ভিতর বন্টন করে ব্যক্তির ক্রেডিট নেওয়ার প্রবণতা, এটার কারণে ব্যক্তিকেন্দ্রিক আনুগত্যের চেইন তৈরি হয়। হ্যাঁ, এই চেইনটার কারণে আমি যে প্রজন্ম দেখে আসছি, এক প্রজন্ম আর ক্লায়েন্টালিস্ট, ডেফিনেটলি পরের প্রজন্ম ক্লায়েন্টালিস্ট, পরের প্রজন্ম ক্লায়েন্টালিস্ট। কালচার ডাজন্ট ডেভেলপ ইন দ্যাট ওয়ে। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য কালচার ইউ নিড ইন্টারভেনশন। সুতরাং রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন হবে, এটা একটা বায়বীয় বক্তব্য। মূলত হচ্ছে রাজনৈতিক দলগুলোর, আমি এই জন্য বলছি আপনি এখন আইডিওলজি নিয়ে কথা বলিয়েন না, ডিফিকাল্ট হয়ে যাবে। বরঞ্চ বলেন ঠিক আছে তুমি যে আইডিওলজি করো কোনো অসুবিধা নেই বাবা, আমি শুধু বলতে চাই তোমার রাজনৈতিক দলটি স্বচ্ছ প্রক্রিয়ায় চলে কিনা, এই প্রশ্নের জবাবটা দাও। দ্যাটস ইট। দ্যাট ইজ দ্য স্ট্যাটিউটারি ইন্টারভেনশন, দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল ইন্টারভেনশন, অ্যান্ড দ্যাট ইজ দ্য ইনস্টিটিউশনাল ইন্টারভেনশন। আমাদের ওই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে হবে। হ্যাঁ, এটা রাজনৈতিক দলগুলো সহজে দেবে না আমাদেরকে, এটা দেয়নি। যে 2001 সালে যখন রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার সংশোধন হলো, এম এ সাইদ সাহেব করলেন, সবগুলো রাজনৈতিক দল বিরোধিতা করেছে। এবং 2009 সালে এসে যখন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের ক্ষমতা নেওয়া হয়েছে, যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, সেটা হচ্ছে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের একটা মানে এটা এক ধরনের অবৈধ অসাংবিধানিক সরকার, কিন্তু রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা নেই, অনেক কিছু তাদেরকে গিলতে হয়েছে তখন। সুতরাং কেউ স্বেচ্ছায় দেয় না, এটা হচ্ছে আসলে সেই ইন্টারভেনশন, সেই রিফর্ম, ইনস্টিটিউশনাল রিফর্মের জন্য আমার মনে হয় এটা 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 সমাজের সাধারণ মানুষ, এটা এখানেই আমাদের ভূমিকাটা চলে আসে। আলোকিত শিক্ষিত সমাজ এবং সিভিল সোসাইটি এবং ইনফর্মড সেগমেন্ট অফ দ্য সোসাইটি, তারা মাইনরিটি সমাজে, তারা ভোটের রাজনীতি যায় না, তাদেরকে খুব সহজে ভিলেন বানানো যায়, তাদেরকে খুব সহজে অ্যাটাক করা যায়, কিন্তু স্টিল দে হ্যাভ টু কিপ টকিং and asking for reforms, otherwise it will not come automatically. সংস্কৃতি কোনোদিন এমনি এমনি হবে না, কারণ সংস্কৃতির এটা ওইটা অধ্যাপক র্যাগনার মার্কসের দুষ্টু চক্রের মতো, এটা চলতে থাকবে। কারণ যে বাবার ক্ষমতা দেখে যে সন্তান বড় হয়েছে, সে মনে করছে আমার বাবার পরে আমি এমপি হব, সে কেন ছাড়বে? ক্লায়েন্টেলিজম তার পরের জেনারেশনেও চলে যাবে অটোমেটিক। এই সাইকেল ভাঙা যাবে না ওভাবে। হ্যাঁ, ধন্যবাদ।
ধন্যবাদ স্যার। স্যার, আইনের ব্যাপারটা যখন চলেই আসছে, খুব চমৎকার একটা মেটাফোর দিয়েছেন স্যার, মুরগি আগে না ডিম আগের মতো একটা ব্যাপার। সেই ক্ষেত্রে স্যার, আপনি যেটা বলছিলেন আপনার প্রারম্ভিক বক্তব্যে আমরা যেটা পেয়েছিলাম যে রেজিস্ট্রেশনের একটা প্রসিডিওর থাকা উচিত। স্যার, আপনি কি মনে করেন এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার মাধ্যমে, নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা বা নিয়ন্ত্রণ রক্ষা করতে চাই, সেক্ষেত্রে কি সেটা উদারনৈতিক গণতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে? আবার একটু কাইন্ডলি রিপিট করবেন? আমার মনে হয় আমি হঠাৎ করে একটু মানে খেয়ে হারিয়ে ফেলেছি। আর একটু যদি রিপিট করেন কোয়েশ্চেনটা প্লিজ। স্যার, নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা বা নিয়ন্ত্রণ রক্ষা করাটা কি উদারনৈতিক গণতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে? আমি আপনাকে এটাই একটু ইয়ে করছি, সেটা হচ্ছে যে আহ উদারনৈতিক গণতন্ত্র এই শব্দটা আমি আপনার মানে আপনার কাছ থেকে আমি এই এই সেশনে আরো একবার দুবার পেয়েছি আর কি। তো এটাও একটা এক ধরনের আইডিওলজিক্যাল, এটাকে কি বলবো, আইডিওলজিক্যাল অ্যাবসলিউটিজম সর্ট অফ। যখন এই যে এটা হচ্ছে মানে এখন বর্তমানে এই ইউনাইটেড নেশন সিস্টেম, এই পাশ্চাত্য আর পূর্বের যে সংঘাত, সেখানে তারা বলে যে তারা বিশ্ব ব্যবস্থাকে মনে করে যে লিবারেল উদারনৈতিক বিশ্ব ব্যবস্থায় কেবলমাত্র বিশ্ব ব্যবস্থা, আর কিছু থাকতে পারে না। সেটা এক ধরনের ইম্পায়ার। সো আমি আমি বলছি না সব রাজনৈতিক দল উদার হবে, আমি বলছি না সব রাজনৈতিক গ্রুপ উদারনৈতিক হবে। কনজারভেটিভ এলিমেন্টও থাকতে পারে, থাকা উচিত, এবং তাদের অস্তিত্ব স্বীকার করতে হবে সেখানে। এখন আমি আমি শব্দটা বলেছিলাম আপনাকে, আই ডোন্ট ওয়ান্ট টু রেগুলেট। আপনি যখন রেগুলেশনের কথা বলছি, এখানে আর্টিকেল 39 এর কথা মনে রাখতে হবে, যে কারণে সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের ডেফিনিশনটা এরকম যে এনি আইডিওলজি, যে কেউ যে কোনো আইডিওলজি নিয়ে ধারণ করছে, সেটা বিশ্বাস করছে, সেটা পলিটিক্যালি ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করছে, দ্যাট ইজ এ পলিটিক্যাল পার্টি। এখানে উদারনৈতিক শব্দটা তারা ব্যবহার করেনি। সুতরাং এখানে লিবারেল আছে আর্টিকেল 52, এবং লিবারেল হচ্ছে আর্টিকেল 39। আমরা কিছু লিমিট দিয়েছি আর্টিকেল 38-এ, টেরোরিজম সংক্রান্ত, ডিসক্রিমিনেশন সংক্রান্ত। আমরা মনে করেছি এগুলো সংবিধানের মূল কাঠামোর সাথে, মূল চেতনার সাথে এগুলো যায় না, সেজন্য আমরা দিয়েছি। বাট স্টিল আমি শব্দটা আরো কয়েকবার বলেছিলাম, সেটা হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু রেগুলেট, আই জাস্ট ওয়ান্ট দেম টু টু অপারেট অন এ ট্রান্সপারেন্ট বেসিস। কাউকে নিয়ন্ত্রণের শব্দটা খুব খারাপ, এটা করতে চায় না। সুতরাং এখানে কারো কারো গণতান্ত্রিক অধিকার বা সাংবিধানিক অধিকার বা মত প্রকাশের অধিকার বা রাজনীতি করার অধিকারকে লঙ্ঘন করার প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে আপনি টাকাটা কোত্থেকে পাচ্ছেন সেটা একটু জনগণকে বলেন। আপনি টাকাটা কোথায় খরচ করছেন সেটা আপনাকে বলেন। আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন বা জামাত করেন বা অন্য কোনো দল করেন, আপনি কি উদারপন্থী বা আপনি কি রক্ষণশীল, আপনি কি অন্য কিছু, সেটা আমার প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে আপনি যে টাকাটা কোত্থেকে পাচ্ছেন সেটা আমাকে বলেন। আপনি টাকার ব্যয়টা কোথায় করছেন? এটা কিন্তু নিয়ন্ত্রণ জি নয়। এটা তার ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং ওপিনিয়নের নিয়ন্ত্রণ নয়। এটা হচ্ছে জি প্রসিডিউরাল জাস্টিস। সে জি ফেয়ার কিনা? আপনি টাকাটা জি কোত্থেকে পাচ্ছেন? আপনি কোত্থেকে খরচ করছেন? এবং আপনি আপনার নেতাটা কিভাবে নির্বাচন করেন? আপনি যে কাউন্সিল করেন, সে কাউন্সিলে আপনার দলের সদস্যরা ফ্রিলি গোপন ব্যালটে বা ওপেনলি ভোট দিতে পারে কিনা, নাকি আপনি এমনিই বলে দেন অমুককে প্রস্তাব করছি, ইয়েস, হাত তুলে বলে দিল। সো whether it is democratic or not, দলটা আপনি কিভাবে চালান? হুম, একজন, আমি আমি কোনো একটি রাজনৈতিক দলকে আমি ইঙ্গিত করতে চাই না। আমি জানি অনেকে বিরক্ত হবেন, যে আমাদের একটি প্রধান রাজনৈতিক দলের একজন নেতা স্পষ্টতই, আমি আমি ওনার 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 ইয়েটা নিয়ে আমি বলছি না, ওনার আইডিওলজিটা নিয়ে বলছি না। আমি সিম্পলি যেটা বলছি সেটা হচ্ছে ডেমোক্রেটিক্যালি এটা একটা দেশে অন্য একটা দেশে অবস্থান করে এবং সরাসরি আদালত কর্তৃক দণ্ডিত হয়ে জাস্ট অন দ্য বেসিস অফ ফ্যামিলি অ্যাফিলিয়েশন, হ্যাঁ, উনি বলছেন হচ্ছে সবকিছু, হুকুম আসছে তামিল হচ্ছে। দিস সর্ট অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটি অর পলিটিক্যাল ফ্রিডম, এটা পলিটিক্যাল ফ্রিডমের প্রশ্ন নয়, এটা এক্সপ্রেশন এন্ড ওপিনিয়নের প্রশ্ন নয়, এটা হচ্ছে অব্লিগেশন অফ কন্ডাক্ট। আপনি কিভাবে নিজেকে পরিচালিত করছেন সে প্রশ্নটা করতে বলছি। সুতরাং আমি 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 সেন্সরশিপে বিশ্বাসী নই, আমি স্বচ্ছতায় বিশ্বাসী, এটুকুই। রাইট। আহ, ধন্যবাদ স্যার। আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত। উদারনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিকতাবাদ একমাত্র সাংবিধানিকতাবাদ নয়। স্যার, আমরা আরেকটা টার্ম জানি, সেটার নাম হচ্ছে সমাজতান্ত্রিক সাংবিধানিকতাবাদ। সেখানে ডিক্টেটরশিপ অফ দ্য প্রলেটারিয়েটের কথা বলা হয়,
তো যেমন সোভিয়েত ইউনিয়ন কিংবা চীনে আমরা দেখেছি একটি মাত্র রাজনৈতিক দল এর আগে স্বীকৃত ছিল বা বর্তমানেও রয়েছে। এই ব্যবস্থাটাকে স্যার আপনি কিভাবে মূল্যায়ন করেন? ওয়ান পার্টি পলিটিক্যাল সিস্টেম শুধু আমরা আমরা যদি পছন্দ না করি, রাশিয়াকে যদি আমরা পছন্দ না করি, অথবা চীনের কমিউনিস্ট পার্টিকে যদি আমরা পছন্দ না করি, ফাইন। কিন্তু আপনারা একটা ব্যাপার খেয়াল করে দেখবেন যে পশ্চিমা বিশ্ব একদলীয় দল গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা তারা নাক ছিটকায় এটাতে। কিন্তু ইন্টারেস্টিংলি তারা সিঙ্গাপুরের ব্যাপারে নাক ছিটকায় না। সিঙ্গাপুরেও কিন্তু একদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, একদলীয়, জি, গণতান্ত্রিক, এটা এটা কন্ট্রোল ডেমোক্রেসি। সো চায়নার এবং রাশিয়ার পলিটিক্যাল সিস্টেম, রাশিয়া পুরোপুরি একদলীয় না, তাদের হয়তো ওই ভ্লাদিমির পুতিনের ক্ষমতায়ন বেশি হয়ে গেছে, ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, সেটা অন্য কথা। কিন্তু সিঙ্গাপুর একটা কনস্টিটিউশনালি ওয়ান পার্টি পলিটিক্যাল সিস্টেম, এবং পশ্চিমা বিশ্বের কাছে খুব আদরের জায়গা, একটা খুব খুব তাদের নিয়ে কেউ কোনো প্রশ্নও করে না, এবং তাদের সিস্টেমকে কোয়েশ্চেন করে পশ্চিমা আমি এখন পশ্চিমা একাডেমিক ওয়ার্ল্ডে আছি, আমি তাদের ভিতরে সেরকম কোনো ডিসকোর্সও দেখি না যে তারা একেবারে সিরিয়াসলি কোয়েশ্চেন করছে সিঙ্গাপুরিয়ান সিস্টেমকে। তাহলে আমার মনে হয় কি ওয়ান পার্টি না টু পার্টি না মাল্টি পার্টি, সে প্রশ্নটার চেয়েও বড় হয়ে গেছে দলের ভিতরের অভ্যন্তরীণ গণতন্ত্র। আমি কিন্তু বারবার এই কথাটা বলেছি আমার আলোচনায়। হ্যাঁ, সিঙ্গাপুরের যেটাকে পিপলস অ্যাকশন পার্টি, পিএপি, সেই পিপল অ্যাকশন পার্টি কিন্তু পরিবারতান্ত্রিক নয়, দলটি কিন্তু পরিবারতান্ত্রিক নয়, জি স্যার, এটা মাথায় রাখতে হবে। দলটি ব্যক্তিতান্ত্রিক নয়। হ্যাঁ, জি, তারা হয়তো অনেকগুলো দল অ্যালাউ করছে না, কিন্তু যে দলটি অ্যালাউ করছে সেখানের ভিতরেও কিন্তু জনগণের অংশগ্রহণের ক্ষমতা যে কোনো সেগমেন্টের, এবং সেখান থেকে যোগ্যতা বা ক্ষমতার দড়ি টানাটানিতে ক্ষমতার সর্বোচ্চ স্তরে উঠে আসার সুযোগ কিন্তু আছে। সুতরাং এটা প্রশ্নটা হচ্ছে পার্টির ইন্টারনাল ডেমোক্রেসিটা। হুম, ওয়ান পার্টি সিস্টেম বেটার না টু পার্টি বাইপার্টিজানশিপ বেটার, নাকি মাল্টি পার্টি ডেমোক্রেসি, যেটা কন্টিনেন্টাল ইউরোপে আমরা দেখি, বিশেষ করে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বেসড কোয়ালিশন বেসড গভর্নমেন্ট গঠন করা বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে, সেই প্রবণতা ওয়েস্টে বেশি, ওয়েস্টার্ন ইউরোপে বেশি। সুতরাং সেটা একটা আলাদা, it is a question of a structure, which format goes with you. But ultimately, if you talk about controlling or controlling বলবো না, if you talk about making the political parties accountable, you talk about internal structure of the political party, particularly the internal democracy within the political parties. আমার মনে হয় কি বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমাদের এখন সবচেয়ে বড় এবং সবচেয়ে জরুরি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের দরকার হয়ে দাঁড়াবে এগুলোর পাশাপাশি যে আমাদের রাজনৈতিক দলগুলোর ভেতরে কি হচ্ছে, রাজনৈতিক দলগুলো জনগণের কাছে কতটুকু দায়বদ্ধ, তাদের কতটুকু স্বচ্ছতা আছে, এই প্রশ্নটা আলোচিত হওয়া আমার মনে হয় জরুরি। ধন্যবাদ স্যার। স্যার, এই সংক্রান্ত আরেকটি প্রশ্ন আছে আপনার কাছে আমার। এই যে রাজনৈতিক দলগুলোর ভেতরে কি হচ্ছে এবং রাজনৈতিক সংস্কৃতির যে একটা দীর্ঘকাল ধরে আমরা দেখে আসছি, আপনি স্যার যে উদাহরণটা দিলেন যে ব্রিটেনে এত হাজার বছর হয়েছে, আমেরিকায় এত বছর হয়েছে, হ্যাঁ, তো এই যে রাজনৈতিক সংস্কৃতির একটা আমরা দোলাচলে সবসময় থাকছি, তো এই রাজনৈতিক সংস্কৃতির উন্নতি ঘটাতে আপনি কি স্যার মনে করেন দলগুলোর গঠনতন্ত্র গণতান্ত্রিক হওয়া উচিত? হ্যাঁ, প্রশ্নটার উত্তর আমি এর আগেও মানে বারবার দিয়েছি। আমার মনে হয় এই প্রশ্নটা এখন হচ্ছে সংস্কৃতির জন্য, ওই যে বললাম কিছুক্ষণ আগে একটা মেটাফোর আপনি বললেন যে ডিম আগে না মুরগি আগে, সেখানে বলেছিলাম যে উই নিড ইন্টারভেনশন। জি, হ্যাঁ, এখন ইন্টারভেনশনটা এমন না হোক যে আমরা এটা একেবারে রেস্ট্রিকটিভ ইন্টারভেনশন আমরা করছি, আমরা কন্ট্রোল করতে চাচ্ছি, সবকিছুকে চেপে রাখতে চাচ্ছি, এমন না। আমরা 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 চাচ্ছি যে আমরা আমরা ক্যাম্পেইন ফিনান্স নিয়ে কথা বলবো, রাজনৈতিক দলের আইবিআই নিয়ে কথা বলবো, আমরা রাজনৈতিক দলের সাথে সাথে রাজনৈতিক দলের পলিটিক্যাল সিলেকশন, ইন্টারনাল পলিটিক্যাল সিলেকশন, হ্যাঁ, ওইটা জি নিয়েও স্যার, কথা বলতে চাই। সুতরাং রাজনৈতিক দলের ওই যে জামাত ইসলামের মামলাটার উদাহরণ দিয়েছিলাম, বললাম যে সেখানে প্রশ্ন করা হয়েছে আপনার দলের গঠনতন্ত্র কিরকম, বলা হয়েছে সেখানে ডিসক্রিমিনেশন হয়, অন্য ধর্মাবলম্বীদের অ্যাক্সেস নেই, এটাও গণতান্ত্রিক, এটার ভিত্তিতে হাইকোর্ট আপনার নিবন্ধন বাতিলকে বৈধ ঘোষণা করেছেন। ফাইন, তাহলে সেই ক্রাইটেরিয়াটা আমরা একটু এক্সপান্ড করে বলি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন হয় কিনা, যদি না হয় তাহলে সংবিধানের একটি মূল স্তম্ভ গণতন্ত্র, তাহলে আপনি গণতান্ত্রিক নন, এটা কিভাবে হয়?
ধন্যবাদ স্যার। স্যার, আমরা যেটা বুঝতে পারছি যে রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর উপস্থিতি আসলে বৈচিত্র্য এনে দেয়। এবং আপনার কাছে স্যার আমার এই প্রশ্ন যে রাজনীতিতে এই বৈচিত্র্যের মধ্যে মানে, ঐক্য কিভাবে প্রতিষ্ঠা করা যায়? আপনি যে কথাটা বলছেন যে গণতান্ত্রিক কিনা, গণতান্ত্রিক ঐক্য বা গণতান্ত্রিক সমতাটা সবাই চর্চা করছে কিনা, এই ঐক্যটা স্যার কিভাবে প্রতিষ্ঠা করা যায়? পলিটিক্যাল প্লুরালিজম যে একটা একটা গণতন্ত্রের মূল শর্ত যে মাল্টি পার্টি থাকবে এবং যে মানুষ সমাজের বিভিন্ন সেগমেন্ট বিভিন্ন রকম চিন্তা ভাবনায় ধাবিত হবে। সংবিধানের কাজ এটা নয় যে জনগণকে বাধ্য করবে এক ধরনের চিন্তা করা সবাই, সেটা নয়। জি। সুতরাং পলিটিক্যাল প্লুরালিজম ইজ এ প্রিকন্ডিশন অফ ডেমোক্রেসি, লিবারেল ডেমোক্রেসি এন্ড এটার উপর সংবিধান বেঁচে থাকে। সংবিধান কি? সংবিধান আমরা বলি যে ইট ইজ এ ডকুমেন্ট দ্যাট রেগুলেটস দ্য পাওয়ার, দ্য এক্সারসাইজ অফ স্টেট পাওয়ার। যে আমরা চেষ্টা করছি সবাই ক্ষমতা পেতে চাইবে, সবাই রাষ্ট্র চালাইতে চাইবে, সবাই তার নিজের পলিসি বাস্তবায়ন করতে চাইবে। আমরা যেটা চাই সেটা হচ্ছে ক্ষমতার হস্তান্তর, অদল বদলটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হোক। সেজন্যই সংবিধান। সংবিধানের কাজ হচ্ছে কাউকে বিরত রাখা নয়। কেউ যদি ক্ষমতায় আসতে পারেন গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তার ক্ষমতার চর্চার ক্ষেত্রে সেটাকে যেন তিনি কিছু নীতিমালার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে ক্ষমতাটা চর্চা করেন সেটা। সুতরাং ইউনিটি ইন ডাইভার্সিটি যদি আপনি বলেন যে সবাই মিলে একটা একটা সব রাজনৈতিক দল মিলে এক ধরনের ঐক্যমত, হ্যাঁ, ঐক্যমতটা হতে পারে প্রসেসের উপর, ঐক্যমতটা হতে হবে ইনস্টিটিউশনের উপর, ঐক্যমতটা হবে যেমন উদারপন্থী থাকবেন, রক্ষণশীল থাকবেন, সত্য। কিন্তু এমন শক্তিও তো আবার সহ্য করা যাবে না যেটা একেবারে এটাই মানেন না, যে বেসিক এগ্রিমেন্ট, সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট কার ভিতরে হয়? কন্ট্রাক্ট কার ভিতরে হয়? দুই পার্টি বা তিন পার্টি বা চার পার্টি, যার ইন্টারেস্ট চার রকম, সে কম্প্রোমাইজে এসেছে। সুতরাং কনস্টিটিউশন একটা সোশ্যাল কন্ট্রাক্ট। সেই কম্প্রোমাইজটাই হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। ইউনিটিটা কোথায়? ইউনিটিটা হচ্ছে তারা দে হ্যাভ এগ্রিড বাই এ পার্টিকুলার রুল অফ ফেয়ার প্লে, rule of process. Constitution regulates the process. Constitution regulates the structure and institutions. Constitution কোনো একটা পলিটিক্যাল পার্টি বা গ্রুপের পলিটিক্যাল আইডিওলজি বাতলে দেওয়া পলিটিক্যাল কনস্টিটিউশনের কাজ নয়। কনস্টিটিউশনের কাজ হচ্ছে টু রেগুলেট দ্য কম্পিটিশন অফ পলিটিক্যাল পাওয়ার্স, এন্ড দ্যাট ইজ দ্য প্যাক্ট, দ্যাট ইজ অ্যান এগ্রিমেন্ট। সুতরাং একটা লিমিট, একটা পর্যায়ে গিয়ে হয়তো হ্যাঁ সংবিধান বলতে পারে। এই সোশ্যাল কন্ট্রাক্ট যারা মানছে না, তারা তো আর এই সংবিধানের আওতায় কি নয়, তাদেরকে আমি পলিটিক্যাল প্লুরালিজমের ভিতর আনতে পারছি না। সুতরাং এই জন্য অনেকে বলেন যে বিভিন্ন রাষ্ট্রের ভিতরে অ্যাটলিস্ট কিছু মৌলিক ব্যাপারে জাতীয় ঐক্যমত থাকতে হয়। আমাদের দুর্ভাগ্য যে 1975 সাল স্বাধীনতার 2 থেকে 3 বছরের মাথায় আমরা এমন ভাবে ক্ষমতার পট পরিবর্তন হয়ে গেছে বা সমাজের পরিবর্তন এমন ভাবে হয়ে গেছে যে সংবিধানের মূল যে সোশ্যাল কন্ট্রাক্টের যে এলিমেন্টের ভিত্তিতে কন্ট্রাক্ট গুলো হয়েছে, সেই কন্ট্রাক্টটাই মানে না, এমন ফোর্সও কিন্তু এখানে ঢুকে পড়েছে। ফলে সংবিধানের ব্যর্থতার এখানেও একটা জায়গা আছে। হ্যাঁ, আমাদের একটু ইউনিটি ইন ডাইভার্সিটি নেই, কারণ হচ্ছে আমাদের পলিটিক্যাল ডাইভার্সিটি নিয়ে প্রশ্ন নেই, আমাদের পলিটিক্যাল এগ্রিমেন্ট নিয়ে প্রশ্ন আছে, সেটাতে আমরা ইউনিটিতে আসতে পারিনি। এটা একটা ব্যর্থতা, এবং এই ব্যর্থতাটা সম্ভবত স্বীকার করার কারণেই এই 2011 সালে যখন 15তম সংশোধনীর মাধ্যমে আমরা বললাম যে অরিজিনাল কনস্টিটিউশনে ফেরত যাব, আমরা কিন্তু যেতে পারিনি। সম্ভবত অরিজিনাল সোশ্যাল কন্ট্রাক্ট সেটাকে এখন আর 2011 সালে এসে যারা অরিজিনাল কনস্টিটিউশনের ফ্রেমার্স ছিলেন তারাও এটাকে আর ভায়াবেল মনে করছেন না, যে কারণে আর্টিকেল 38 আগের ফরম্যাটে আসেনি, একটু ডিফারেন্ট ফরম্যাটে এসেছে। বাট এখন যেটা আছে সেটার উপরে যদি একটা পলিটিক্যাল এগ্রিমেন্ট হতে পারে, আমার মনে হয় এটা একটা, যারা রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন কিছুদিন আগে রাজনৈতিক দল, আমি পড়েছি অনেকগুলো এগ্রিমেন্ট, খুবই চমৎকার অনেকগুলো পয়েন্ট। বাট প্রশ্নটি হচ্ছে যারা এই প্রপোজালটা দিচ্ছেন তারা কতটুকু সিনসিয়ার, সে প্রশ্নটা 71-72 সালেও ছিল। এই যে সৈয়দ নজরুল ইসলামের কথাও তুমি তুলেছ, আমি যে প্রেসক্রিপশনটা দিচ্ছি সেই প্রেসক্রিপশনটা আমি সিনসিয়ারলি বিলিভ করি কিনা। হ্যাঁ, এই জায়গায় আর কি, এই জায়গায় না হলে এই প্রশ্নগুলো যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বা 15 দফা বা 14 দফার যে রাষ্ট্র মেরামতের রূপরেখা, এগুলো তো আর কোনো পলিটিক্যাল আইডিওলজির বিষয় না, এগুলো তো সব পলিটিক্যাল পার্টির মেনে চলা দরকার এই জিনিসগুলো। সমস্যা হচ্ছে কোন পলিটিক্যাল ফোর্স একে অপরকে বিশ্বাস করতে পারছেন না, প্লাস যারা প্রপোজ করছেন তারা আদৌ নিজেরাও এটা বিশ্বাস করেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে।
দ্যাট ইজ দ্য লেক অফ কনফিডেন্স। হ্যাঁ, ইউনিটি ইন ডাইভার্সিটি যদি এভাবে বলা যায়, আমরা আসলে মূল সাংবিধানিক কাঠামোগত বিষয় এবং মূল গণতান্ত্রিক যে দাবি, গণতন্ত্রের যে দাবি, সেই দাবিগুলোর ব্যাপারে আমরা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করতে পারিনি। সত্য। ধন্যবাদ স্যার। স্যার, এই মুহূর্তে আমি সংবিধানের দিকে যাব। সংবিধানের সংশোধনী সংক্রান্ত একটি প্রশ্ন রাখবো আপনার কাছে। আমরা জানি বাংলাদেশের সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে একটি জাতীয় দলকে সংবিধানে জায়গা দেওয়া হয়, অন্যদিকে ৫ম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দলকে রাজনীতির সুযোগ করে দেওয়া হয়। এই দুটো সংশোধনীকে স্যার আপনি কিভাবে মূল্যায়ন করেন? আবার একটু, কোনটির মাধ্যমে রাজনৈতিক দলকে সংশোধনের সুযোগ দেওয়া হয়? সরি স্যার, ৫ম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয়। এটা ৫ম সংশোধন, এটা আমি হ্যাঁ এটাই আমি বলেছিলাম একটু আগে, কথাটা বলেছি যে বাংলাদেশের স্বাধীন ৩ বছরের মাথায় কিন্তু সংবিধান বিরোধী শক্তি ক্ষমতায় চলে আসে। এখন একটা অসুবিধা হচ্ছে ৫ম সংশোধনের মাধ্যমে ঠিক এটা নয়, এটা হয়েছে ৫ম সংশোধনের মাধ্যমে তোমার কিছু অনেকগুলো মিলিটারি রুল এবং ৭৫-এর ১৫ই আগস্ট থেকে শুরু করে সেই ৭৫-এর ৪টা নভেম্বর পর্যন্ত যে ধাপে ধাপে তিন দফে সশস্ত্র বিদ্রোহ, বিপ্লব, অসাংবিধানিক ক্ষমতার পট পরিবর্তন হলো এবং সেই ক্যান্টনমেন্টের নায়করা ইচ্ছে মতো ডিক্রি, অর্ডিন্যান্স, অর্ডার ইত্যাদি জারি করে সংবিধানটাকে যেন তেন করে কাটাছাড়া করলেন। তারপর সেটাকে অ্যাজ এ প্যাকেজ তারা ৫ম সংশোধনের মাধ্যমে তারা এটা বাস্তবায়ন করে বললেন যে সবকিছু লিগ্যাল। হ্যাঁ, ইটস ট্রু। এটাই তো বলছিলাম যে মানে এটা বড় একটা অসুবিধা যে অরিজিনাল সোশ্যাল কন্ট্রাক্টটাকে যারা বিশ্বাস করেন না তারা কিন্তু পুনঃস্থাপিত হয়ে গেছে। এটা আপনার প্রশ্নটার উত্তর একটু আগেই দিয়েছি। এটা একটা বড় ধরনের অসুবিধা। আমি এক জায়গায় লিখেছিলাম এটা, যে এটা একটা বাস্তবতা। আসলে এটা মানে অস্বীকার করার উপায় নেই। এখন এমনও হতে পারে না যে মানে এখন বাংলাদেশের যে কনজারভেটিভ এলিমেন্ট রাজনীতির, সে অংশটা কিন্তু মূলত ওই ৭১-এর স্বাধীনতার বিরোধিতার বলয়েই থেকে গেছে, এটা সত্য। এবং বাংলাদেশে কনজারভেটিভ এলিমেন্টে কারা আছেন আমি আবার জানি, এখানে অনেকগুলো মানুষ লাইভে আমার কথা শুনছেন, ভবিষ্যতে হয়তো শুনবেন। এটা তো সত্য যে বাংলাদেশে মুসলিম লীগ, যে পূর্ব পাকিস্তান মুসলিম লীগ এবং পূর্ব পাকিস্তান জামাত ইসলামী এবং পূর্ব পাকিস্তান নেজামে ইসলামী, এই তিনটি রাজনৈতিক শক্তি, এটা প্রধান রাজনৈতিক শক্তি, তারা তো স্পষ্টভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল। এখন বাংলাদেশে যদি বর্তমানে যে মানে আওয়ামী লীগকে তাদের ভাষায়, আমি এখন আর মানে এটা খুব বেশি নিজে অন করি না ওই অর্থে, তাদের ভাষায় তাদেরকে যদি লিবারেল বলি, এই ব্লককে যদি কনজারভেটিভ বলি, তাহলে এই ব্লকটা তো মূলত সেই তিন শক্তির অংশই রয়ে গেছে, সেই মুসলিম লীগ, নেজামে ইসলামী এবং জামাত ইসলামী। হ্যাঁ, পূর্ব পাকিস্তানের যারা সরাসরি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, ওই ট্রেসটা যে কেউ যদি স্টাডি করেন বাংলাদেশের বর্তমানে মানে কনজারভেটিভ ব্লকটা ওটাতেই আছে। ফলে বাংলাদেশে লিবারেল কনজারভেটিভ বাইপার্টিজানশিপ যেটা হবে, সেটাতে একটা বড় সমস্যা হচ্ছে আমাদের কনজারভেটিভ ব্লকটা মূলত ১৯৭১-এর মূল চেতনাটা তারা এটা মানতে চায় না। এটাকে বেশিতে বেশি গৃহযুদ্ধ বলতে রাজি আছে, এর বেশি না, মুক্তিযুদ্ধ বলতেই চায় না। সো এটা একটা সমস্যা, সত্য। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের এই যে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে আপনি কথা বলছিলেন আপনার প্রারম্ভিক বক্তব্যে, সেখানে স্যার একটু ফেরত যেতে চাই। আমি আপনার কাছ থেকে সরাসরি জানতে চাই, যদিও আমরা এটা নিয়ে কিছু আলোচনা আপনার কাছ থেকে শুনেছি, যে রাজনীতিতে ধর্মের ব্যবহার কি নিষিদ্ধ করা উচিত, এবং আমাদের যে সাংবিধানিকতাবাদ তার সাথে আমি 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 এই প্রশ্নে যাব না, আবার উত্তরটা আমি আবার দিচ্ছি। আমি নিষিদ্ধ করা তো হয়েছিল, মূল সংবিধানের ৩৮ নম্বর অনুচ্ছেদে তো সরাসরি নিষিদ্ধ ছিলই। জি। তো কিন্তু সেটা পারিনি, তো সেই নিষেধটা ধরে রাখতে পারিনি বা নিষেধটাকে বাস্তবায়ন করতে পারিনি। ৩ থেকে ৪ বছরের মাথায় তারা পুনর্বাসিত হয়ে গেছে। জি। এবং এখন ২০১১ সালে এসে ১৫তম সংশোধনীর মাধ্যমে ৩৮ নম্বর অনুচ্ছেদকে যেভাবে দেওয়া হয়েছে, আপনি আইনের শিক্ষিকা, আপনি উল্টে দেখেন অরিজিনাল আর্টিকেল 38 এবং নিউ আর্টিকেল 38, সেখানে কিন্তু সেই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার কথাটা আর বলার সাহসও পায়নি তারা। তাহলে প্রশ্নটা তো আমি মানে একজন অধ্যাপক, আমি আমার মতো করে বলে দিলাম উচিত। আমার তো অনেক কিছু উচিত মনে হতে পারে, অনেক কিছু অনুচিত মনে হতে পারে, কিন্তু পলিটিক্যাল রিয়ালিটির একটা সমস্যা হচ্ছে পলিটিক্যাল রিয়ালিটি সে পলিটিক্সের প্রসেসেই চলে। আমি আজকের এই আলোচনায় ওদিকে যেতে চাইনি,
হু ইজ গুড, হু ইজ ব্যাড, হুইচ শুড বি অ্যান্ড হুইচ শুড নট বি। আমি শুধু বলেছি অন দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ইনস্টিটিউশনাল লেভেল, যে পলিটিক্যাল পার্টি থাকুক তাকে এই জিনিসগুলো মানতে হবে, তাকে তার হিসাবটা দিতে হবে, তার অভ্যন্তরীণ গণতন্ত্রের বিষয়টা আমাকে জানাতে হবে, তার পলিটিক্যাল সিলেকশন প্রসেসটা জনগণের কাছে ওপেন হতে হবে, তাকে অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে চলে রাজনীতি করতে হবে। এটুকু বলতে চাই। কার কি রাজনৈতিক আদর্শ সেটা নিয়ে আসলে ইট ডিপেন্ডস নট অন মাই একাডেমিক ওপিনিয়ন, ইট ডিপেন্ডস অন দ্য পলিটিক্যাল রিয়ালিটি অফ দ্য নেশন। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আসলে আমরা আমাদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর সিংহভাগেরই উত্তর আপনার প্রারম্ভিক বক্তব্যেই পেয়ে গিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার বক্তব্যের জন্য। পরবর্তীতে স্যার আমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আপনার সামনে তুলে ধরেছি। এখন আমরা চলে যাব স্যার আমাদের দর্শকদের কমেন্টে, তাদের মতামত, অভিমত এবং প্রশ্নে। আমাদের দর্শকদের প্রশ্নটা আমি একটু যদি অনুরোধ করি, কারণ আমার হচ্ছে আসলে ঠিক 7:30 থেকে আমি 1.5 ঘন্টার সময় রেখেছিলাম আর কি। তো দর্শকদের প্রশ্নটা যদি কিছু থাকে আমার মনে হয় আরেকটু আগে যদি তুলতে পারতাম ফাইন। এখন যদি একটা দুটো আপনি ফেসবুকের লাইভের কমেন্ট সেকশনে পান, আমাকে যদি একটু কাইন্ডলি ফরওয়ার্ড করেন বা আমি যদি নোট করি, আমি কিন্তু দর্শকদেরকে পার্সোনালি এটা দিয়ে দিতে পারবো। কারণ হচ্ছে আমার এখন উঠতেই হবে, আমি দুঃখিত এটার জন্য। কারণ হচ্ছে আমার 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 ছোট ছেলের স্কুল ছুটি হয় ঠিক 15 মিনিট পরে। এখান থেকে আমি ড্রাইভ করে স্কুলে গিয়ে তাকে পিক করতে হবে। আমি যদি দেরি করে ফেলি তাহলে কিন্তু সে আবার স্কুলের গেটে টিচারকে নিয়ে বসে থাকবে। জি, বুঝতে পেরেছি স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম ব্যস্ত একটা সময়ের মধ্যে আমাদেরকে এত সময় দেওয়ার জন্য, এত চমৎকার আলোচনার জন্য। বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড এডুকেশন আশা করি এবং বিশ্বাস রাখে আমাদের পরবর্তী জার্নিতে আমরা আপনাকে পাশে পাবো স্যার। অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের উদ্যোগগুলো আসলে সবসময়ই কার্যকর। আমাদের অনেক সময় মনে হয় যে অডিয়েন্স এত নেই কেন বা মানুষ এগুলো নিয়ে আগ্রহ থাকে না। এটা সত্য না। এখান থেকে 2, 4, 5, 7 জন যদি নতুন প্রজন্মের কেউ একটু চিন্তা করে কিছু জিনিস নিয়ে, সেটা হয়তো ভবিষ্যতে আমাদেরকে পথ দেখাবে। কারণ তারাই হয়তো দেশের নেতৃত্বের জায়গায় চলে যাবে। সুতরাং এই জন্য আমি আপনাদেরকে পার্টিকুলারলি ধন্যবাদ দেই। প্রথমে আমি ভাবছিলাম আমি ইংরেজিতে কথা বলবো। পরে চিন্তা করলাম যে না, এটা বাংলাদেশের লাইভ যাবে এবং আমি শুধু ইংরেজিতেই যদি কথা বলি, শুধু ইট লুকস অড। কারণ এটা আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাস নয়, এটা আমার সমাজের সর্বস্তরের মানুষ। ধন্যবাদ স্যার। আমি আসলে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ আপনার প্রতি, কারণ আমাদের এই প্ল্যাটফর্মটা আসলে আইনের শিক্ষা এবং আইনের চর্চাটাকে বাংলায় ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়ে কাজ করছে। সেক্ষেত্রে স্যার আপনার এই ছোট্ট একটু যে আপনার এই চিন্তাটা আমাদের জন্য অনেক বড় পাথেয় হয়ে থাকবে, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। দর্শকদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন আমরা স্যারকে পৌঁছে দিব এবং সেই উত্তরগুলো আপনারা যথাসময় পেয়ে যাবেন। সবাইকে শুভরাত্রি। ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।